হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। অনেকদিন পর আমাদের আর্টস সেক্রেটারি পেজ থেকে লাইভের আয়োজন করেছি। তোমরা যারা এইচএসসি 23, 24 এবং 25 ব্যাচের স্টুডেন্টরা রয়েছো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। তো আমরা যারা লাইভ ক্লাসে যুক্ত হব সবাই ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দিব। কোথায় শেয়ার করবো ভাই? আমাদের যেগুলো গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে শেয়ার করে দিবা এবং তোমাদের বন্ধুবান্ধব যে গ্রুপগুলো আছে সেগুলোতে একটু শেয়ার করে দিবা। সো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে তোমাদের যেটা দ্বিতীয় অধ্যায় আছে ওই দ্বিতীয় অধ্যায়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেটার একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো। আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো। তো আমি রিকোয়েস্ট করবো স্যাম ভাই প্লিজ লিঙ্কটা একটু সবাইকে শেয়ার করে দেন দ্রুত। ওয়াইফাই কানেকশন ভেরি লুজ, তো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও বন্ধু বান্ধবের কাছে যারা আছে, তারা যাতে সবাই একটু যুক্ত হতে পারে। বহুদিন পরে লাইভে এসেছি, বহুদিন পর বহু রেশ ঘুরে বহু প্রতীক্ষার পরে, নাকি শ্যাম ভাই? দিয়েছো তুমি? দাও 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 দ্রুত দাও। ওয়ার্স একাডেমি স্টুডেন্ট ক্যাম্পাস 23-24। ওকে, প্রায় সবগুলো গ্রুপে শেয়ার করা হয়ে গেছে। তো তোমরা যারা যুক্ত হয়েছে সবাই একটু শেয়ার করে দিবা বন্ধুবান্ধবদেরকে। আমরা সবাই চলে আসলে ক্লাসটা শুরু করে দেব। ফার্স্ট ইয়ারের সবগুলো গ্রুপে দিচ্ছো তুমি? হ্যাঁ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। সবাই একটু বন্ধুবান্ধবদেরকে মেনশন করে জানিয়ে দাও এবং সবাই যদি আসে ক্লাসটা একটু আমরা আজকে একটু তোমার কারেন্টে আসতে একটু সময় লেগেছে, ওই জন্য শেয়ার করতে পারিনি, টাইমলি স্টার্ট করতে পারিনি, বাট ক্লাসটা আমরা পেরেছি। খার মোবাইল মনির ভাই মোবাইল বাজে। হ্যাঁ ভালো আছি, ভালো আছি। তোমরা একটু সবাই একটু বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে জানিয়ে দাও, মেনশন করে জানিয়ে দাও। আমরা ক্লাসটা দ্রুত আগায় নিয়ে যাব। শুরু করলাম এখন ফার্স্ট ইয়ার সবাই সেকেন্ড ইয়ার। ভিডিওতে ক্যাপশন দাও না কেন, আগে থেকে ক্যাপশনটা দিয়ে দিই। আচ্ছা, আমরা আমাদের আলোচনাটা একটু শুরু করি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের দরকার নাই, এটা থাকলে থাক, না থাকলে নাই, আমাদের কোনো প্যারা নাই। আমরা আজকে কি আলোচনা করবো সেটা একটু বলি। আজকে হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়ের, তো আজকে আমাদের এইচএসসি 23 ব্যাচের যেটা স্পেশাল ব্যাচ আছে, তো সেখানে স্টুডেন্ট হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে কমার্সের ক্লাসটা নিতে পারি নাই। এই জন্য কমার্সের জন্য মূলত এই ক্লাসটা আয়োজন করছি, যেটা আমি আর্টসে নিয়েছি সেটা আর্টসের স্টুডেন্টের জন্য। এবং সেই সুবাদে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা স্টুডেন্ট রয়েছে তাদেরও আশা করি উপকারে আসবে ক্লাসটা। তো এখন আজকে যে জিনিসটা পড়বো সেটা আমি একদম বেসিক থেকে পড়াবো একটু করে, তারপর হচ্ছে আমাদের কাজ কি, আমাদের পরীক্ষায় কী আসবে না আসবে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? শ্যাম ভাই তোমাকে একটা কাজ দেবো। ওই অফিসে হচ্ছে তোমার ওই লাস্টে যেটা ব্যাঞ্চ আছে ওখানে একটা মানে বই আছে, ওই বইটা একটু নিয়ে আসিও। ও মানে অনেকগুলো বই তো ওখানে শিক্ষিক দোকানও আছে, বইটা আনতে হবে, ঠিক আছে? অথবা আচ্ছা বইটা আনো, আমি বইটা লিখে দিচ্ছি। এই এদিকে আসো প্লিজ। I don't want to। এখনও তোমরা বন্ধুবান্ধবকে ডাকো নাই? হ্যাঁ ভালো আছে রে ভাই, ঠিক আছে। আলোচনা তাহলে শুরু করি। দেখো দ্বিতীয় অধ্যায়ের 3টা পার্ট আছে, বুঝতে পারছো? একটা হচ্ছে উপযোগের পার্ট, আরটা হচ্ছে চাহিদার পার্ট, আরটা হচ্ছে যোগানের পার্ট। মনির ভাই পেজের না রিচ অনেক কমে গেছে মনে হচ্ছে, অনেকদিন ধরে না আসার কারণে। আচ্ছা তাহলে দেখো এই যে উপযোগের পার্ট, চাহিদার পার্ট এবং যোগানের পার্ট, এই 3টা পার্ট আমরা যদি একদম ডিটেলস পড়তে চাই, এগুলো দেখো এগুলো হচ্ছে ইউটিউবে আছে, বেসিক বিষয়গুলো হচ্ছে ইউটিউবে আছে, এগুলোর বেসিকগুলো। কিন্তু চাহিদা এবং যোগানের মধ্যে কিছু পার্ট আছে, যেমন হচ্ছে ঢাল, তারপর আরেকটা পার্ট আছে হচ্ছে স্থিতিস্থাপকতা, তারপর আরেকটা আছে হচ্ছে ভারসাম্য। এই 3টা বিষয় হচ্ছে তোমার একটু অন্যদের থেকে বেসিক বিষয় থেকে একটু আপডেট, অর্থাৎ এগুলা হচ্ছে স্টুডেন্টদের কাছে বোধগম্য তেমন একটা হয় না, এই কয়েকটা জিনিস।
তো এই কয়েকটা জিনিস স্টুডেন্টের কাছে বোধগম্য করার জন্য আসলে এগুলোর যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো জানতে হয়। আর এগুলো মনে রাখবা এই জিনিসগুলো হচ্ছে গাণিতিক বিষয়, অর্থাৎ এগুলো গণিত থেকে আসে, গাণিতিক বিষয়। তো অর্থনীতির বিষয়ের মধ্যে প্রায় অনেকটা জিনিস হচ্ছে গাণিতিক বিষয়। এই জন্য গণিত যারা বুঝে, যারা হচ্ছে সায়েন্স থেকে আসে, তাদের কিন্তু এগুলো বুঝতে তেমন একটা সমস্যা হয় না। কিন্তু কমার্স আর্টস অনেকদিন ধরে যে ম্যাথের সাথে তাদের সম্পর্ক থাকে না, এই কারণে একটু সমস্যা হয়ে যায় আর কি। তো স্থিতিস্থাপকতা এই জিনিসটা আমরা আজকে আলোচনা করব। ঢালটা ইউটিউবে আছে, বেসিক বিষয়গুলো ইউটিউবে আছে। আজকে হচ্ছে স্থিতিস্থাপকতার বিষয়টা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ভাই ফার্স্ট পেপার পড়াচ্ছে, ফার্স্ট পেপার, ঠিক আছে? তাহলে স্থিতিস্থাপকতা আমাদের আলোচনার বিষয় কি বলতো? স্থিতিস্থাপকতা, যেটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় ইলাস্টিসিটি। ঠিক আছে, এখন এই ইলাস্টিসিটি বিষয়টা আমরা বুঝব। দেখো, প্রথমে ইলাস্টিসিটি কাকে বলে আমি একটু বলি। এটা বোঝার জন্য আমরা তিনটা লাইন মনে রাখবো, তিনটা মনে রাখবো। একটা হচ্ছে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন। ভাই শোনো, আজকের ক্লাসটা বোঝার জন্য আগের কিছু জানার দরকার নেই, শুধু এখন যা বলি তা শোনো। স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন। আরেকটা লাগবে হচ্ছে অধীন চলকের শতাংশিক পরিবর্তন। অধীন চলকের শতাংশিক পরিবর্তন। আরেকটা লাগবে হচ্ছে অনুপাত। এই তিনটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। তাহলে বলেছি, প্রথম কথা বলেছি স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন, অধীন চলকের শতাংশিক পরিবর্তন, একটা হচ্ছে অনুপাত। আমি যদি তোমাদেরকে একটু বলি, আমরা আমাদের জীবনে কত টাকা খরচ করব, বা আমরা বলতে পারি কত টাকা ব্যয় করব, সেটা ডিপেন্ড করে কিন্তু আয়ের উপর। কার উপর ডিপেন্ড করতেছে? আয়ের উপর। খরচটা হচ্ছে অধীন, কারণ সে ডিপেন্ড করতেছে কার উপর? ডিপেন্ড করতেছে এই যে আয়ের উপর। তার মানে আয়টা হচ্ছে আমাদের স্বাধীন, আয়টা হচ্ছে কি স্বাধীন। তাহলে খরচটা হচ্ছে অধীন, আয়টা হচ্ছে কি স্বাধীন। তো এখন মনে করো তোমার 100 টাকা ইনকামে, যখন 100 টাকা ইনকাম তুমি তখন 80 টাকা খরচ করো। এখন তোমার যদি 200 টাকা ইনকাম হয়, ধরে নাও তুমি 150 টাকা খরচ করতেছো। তাহলে আমি যদি বলি তোমার এই যে আয়ের পরিবর্তন হয়েছে, আয়ের পরিবর্তন হয়েছে, তোমার 100 টাকা বৃদ্ধি পাইছে, 100 টাকা বৃদ্ধি পাইছে। ওই 100 টাকা বৃদ্ধি পাওয়ার কারণে এখানে তোমার প্রায় 70 টাকা খরচ বেড়ে গেছে, 70 টাকা খরচ বৃদ্ধি পাইছে। এটা হচ্ছে সহজ একটা সিস্টেম, যে আমার 100 টাকা বেড়ে গেছে, এই জন্য আমার 70 টাকা খরচ অতিরিক্ত বেড়ে গিয়েছে। একদম নর্মাল বিষয়, যে আমার যেহেতু আয় বাড়ছে, সেহেতু আমার খরচটাও একটু করে বাড়ছে। এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কিন্তু এরকম স্বাভাবিক বিষয়কে বোঝাচ্ছে না। স্থিতিস্থাপকতার ক্ষেত্রে বোঝাচ্ছে যে এই 100টা যেটা স্বাভাবিক বলতেছি, এটা পার্সেন্টেজে কত, অর্থাৎ 100 থেকে যে 200 হয়েছে, দেখো এটা ডাবল বেড়ে গেছে, অর্থাৎ প্রায় তোমার দ্বিগুণ হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে দ্বিগুণ হয়ে গেছে বা কত পার্সেন্ট বাড়ছে, এটা প্রায় 100% বেড়ে গেছে। এখন এই যে কত পার্সেন্ট শতাংশিক পরিবর্তন, কত পার্সেন্ট হয়েছে, আর এটার পরিবর্তনের কারণে এটা কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে। 100 টাকার পরিবর্তনের কারণে 70 টাকা খরচ হয়েছে, 100 টাকার পরিবর্তন 100 টাকা বাড়ার কারণে 70 টাকা খরচ বাড়ছে, এটা নর্মাল বিষয়। কিন্তু আমি যদি বলি এটা কত পার্সেন্টের কারণে কত পার্সেন্ট বাড়ছে, কত পার্সেন্ট বাড়ার কারণে এটা কত পার্সেন্ট বাড়ছে, এই পার্সেন্টটা বের করাটাই হচ্ছে শতাংশিক পরিবর্তন। পার্সেন্টটা বের করাটাই হচ্ছে কি বলতো? শতাংশিক পরিবর্তন। আর এই শতাংশিক পরিবর্তনটা, এই যে দেখো, এই যে স্বাধীন চলকের একটা পরিবর্তন হয়েছে, শতাংশিক পরিবর্তন, আর অধীন চলকের একটা পরিবর্তন হয়েছে। এই যে এইটা শতাংশিক পরিবর্তনটা বের করাটা, স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের শতাংশিক পরিবর্তনের যেটা অনুপাত, সেটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। সোজা কথায়, আমার এদিকে 100 টাকা থেকে 200 টাকা হয়েছে, এটা কত পার্সেন্ট বাড়ছে, এই পার্সেন্ট কত পার্সেন্ট বাড়ার কারণে এখানে কত পার্সেন্ট বাড়ছে, এই পার্সেন্টেজটা বের করাটাই হচ্ছে স্থিতিস্থাপকতার কাজ। তাহলে স্থিতিস্থাপকতা দিয়ে মূলত কি তোমার হচ্ছে স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের শতকরা কতটুকু পরিবর্তন হয় এবং তার অনুপাতকে আমরা স্থিতিস্থাপকতা দিয়ে বের করি। এখন এই এত কথা মনে রাখার দরকার নেই, তুমি শুধু জাস্ট এতটুকু মনে রাখো, স্থিতিস্থাপকতা কাকে বলে। স্থিতিস্থাপকতা যদি পরীক্ষা আসে কাকে বলে, তোমার এতটুকুই আসবে স্থিতিস্থাপকতা। তোমাকে এত প্যারা নিয়ে সব কিছু বুঝাতে হবে না। তোমাকে জিজ্ঞেস করবে যে স্থিতিস্থাপকতা কি বা কাকে বলে, কি বা কাকে বলে, তখন তুমি কি বলবা? স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে, স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের শতাংশিক পরিবর্তনের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের শতাংশিক পরিবর্তনের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। এই কথাটা আমাদের জাস্ট বলে, এই কথাটা আমাদের লিখলে হয়ে যাবে। এখন পরীক্ষা যদি আসে স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রটা লিখো, তখন আমরা স্থিতিস্থাপকতার সূত্রটা লিখবো। স্থিতিস্থাপকতা সমান
স্থিতিস্থাপকতা একটা সূত্র আছে, মনে রাখবা। জীবনে একটা কথা মনে রাখবা, এই কথাটা কখনো বলা যাবে না, যার ফলে হয়, অর্থনীতিতে যার ফলে হয়। দেখো স্বাধীন চলকের শতাংশ পরিবর্তনের ফলে, এই যার ফলে হয় সে নিচে থাকে, যার ফলে ফলেটা নিচে থাকে, আর যার পরিবর্তন হয় তারটা উপরে থাকে। এই কথাটা একটু মুখস্থ রাখো, যার ফলে হয় সে নিচে থাকে। যেমন কার ফলে? স্বাধীন চলকের পরিবর্তনের ফলে। তাহলে লিখবো স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন, এটা নিচে, যার ফলে সে নিচে, আর উপরে থাকবে অধীন চলকের শতাংশিক পরিবর্তন। তাহলে এই যে দেখো, এটা তোমরা এইভাবে লিখলে হবে না, পুরোটা লিখতে হবে। আমি তো সংক্ষেপে বলছি যে এটা ঠিক আছে। তাহলে এই আমাদের শুধু দুইটা জিনিস মুখস্থ করা, এখান থেকে শুধু দুইটা জিনিস মুখস্থ করা। একটা হচ্ছে কি, কাকে বলে, মানে স্থিতিস্থাপকতা কি বা কাকে বলে যদি পরীক্ষা আসে আমরা এই কথাটা লিখবো, যে এইভাবে লেখার দরকার নেই, সোজা তোমরা একদম নর্মালি লিখে ফেলবা। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের শতাংশিক পরিবর্তনের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। আর যদি সূত্র লিখতে বলে আমরা এই সূত্রটা লিখবো। এরপর কি করতে হবে সেটা আমরা পরে বলতেছি। অর্থনীতিতে স্থিতিস্থাপকতার কাজটা কি সেটা আমরা পরে বলতেছি। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আমরা তো অর্থনীতি বলতেছি, তাই না? অর্থনীতিতে স্থিতিস্থাপকতার কাজটা কি একটু দেখি। মনে রাখবো, অর্থনীতিতে স্থিতিস্থাপকতা হচ্ছে দুই প্রকার। লিখে রাখ, অর্থনীতিতে স্থিতিস্থাপকতা দুই প্রকার। অর্থনীতিতে স্থিতিস্থাপকতা কয় প্রকার? দুই প্রকার। যথা, এক নম্বর হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা, আরেকটা হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা। চাহিদা স্থিতিস্থাপকতা একটা কি বলতো? যোগান স্থিতিস্থাপকতা। এখন চাহিদা স্থিতিস্থাপকতাকে ইংরেজিতে বলা হয় ইলাস্টিসিটি অফ ডিমান্ড, আর এটাকে বলা হয় ইলাস্টিসিটি অফ প্রাইস, সাপ্লাই, ইলাস্টিসিটি অফ সাপ্লাই। তাহলে হচ্ছে একটা কি ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা হচ্ছে ইলাস্টিসিটি। মাঝে মধ্যে নেটওয়ার্কে ডিস্টার্ব করে না, আমি চিন্তা করতেছি হয়তো ডিস্টার্ব করতেছে, কিছু করার নাই, পরবর্তীতে দেখি। আচ্ছা, যে কথাটা বলতে চাচ্ছিলাম আমরা, যে ইলাস্টিসিটি অফ প্রাইস, ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন দেখো, আমাদের কিন্তু এই দুইটা জিনিস বুঝতে হবে, যে চাহিদা স্থিতিস্থাপকতা আর যোগান স্থিতিস্থাপকতা, এই দুইটা বুঝতে হবে, কারণ অর্থনীতিতে এই দুইটারই কাজ বেশি। তো আমরা প্রথমে চাহিদা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা শুরু করি। আজকে স্থিতিস্থাপকতা বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি আর কি, ঠিক আছে? চাহিদা স্থিতিস্থাপকতা, মনে রাখবো চাহিদা স্থিতিস্থাপকতা মানে ইলাস্টিসিটি অফ প্রাইস, সেটাকে আমরা ইডি দ্বারা প্রকাশ করবো, ইডি দ্বারা, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ঠিক আছে, ইডি। এখন এটা বোঝার জন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। তো তোমাদেরকে আমি একটু আগে শিখেছিলাম যে স্থিতিস্থাপকতা কাকে বলে। বলছিলাম কি, স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের শতাংশিক পরিবর্তনের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। এখানে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন, আর একটা ছিল অধীন চলকের শতাংশিক পরিবর্তন। এটা একটু আগে শিখে আসছি যে স্থিতিস্থাপকতা কাকে বলে। তো স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন আর অধীন চলকের শতাংশিক পরিবর্তন, আমরা একটা উদাহরণ দিয়ে দিয়েছিলাম। আমাদের আয়টা ছিল স্বাধীন আর আমাদের খরচটা ছিল অধীন, মানে আমার খরচটা আয়ের উপর নির্ভর করতেছে, সুতরাং খরচটা নির্ভর করতেছে এই জন্য অধীন, আর আয়টা হচ্ছে স্বাধীন যেহেতু আয়ের উপর নির্ভর করতেছে। তো এখন যখন আমরা চাহিদা স্থিতিস্থাপকতাতে আসবো, তখন আমাকে জানতে হবে এই যে চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কে স্বাধীন কে অধীন। মনে রাখবা, চাহিদা স্থিতিস্থাপকতা যারা আগের ক্লাসগুলো পড়ছো বা বেসিক বিষয়টা ক্লিয়ার আছে তারা বলতে পারবা, আর যারা বেসিক ক্লিয়ার নাই তারা আজকে থেকে মুখস্থ করো, এখন থেকে মুখস্থ করো যে আমাদের যে চাহিদা, অর্থাৎ চাহিদা মানে কি? চাহিদা মানে সোজা কথা, চাহিদা মানে হচ্ছে ক্রয় করতে প্রস্তুত। চাহিদা মানে কি বলতো? ক্রয় করতে প্রস্তুত। তো আমরা ক্রয় করতে প্রস্তুত, কতটুকু কিনবো বা কতটুকু ক্রয় করতে প্রস্তুত সেটা কিন্তু অনেক বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে ইম্পর্টেন্ট শুধু তিনটা মুখস্থ রাখলে হবে, একটা দামের উপর, একটা আয়ের উপর, আর একটা হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দামের উপর, শুধু এই তিনটা মুখস্থ রাখতে। অর্থাৎ একটা জিনিসের যখন দাম বেশি হবে, তোমার দামটা যখন হাই থাকবে, তখন আমাদের চাহিদাটা একটু কম থাকবে। অর্থাৎ সোজা কথা কি বলছে বলতো? দাম বাড়লে আমাদের চাহিদাটা কমে যাবে, আবার যদি দাম কমে যায় চাহিদাটা বেড়ে যাবে। আবার অন্যদিকে আয় বাড়লে চাহিদা বেড়ে যাবে, আবার আয় কমলে চাহিদা কমে যাবে।
সম্পর্কিত দ্রব্যের দাম, যেমন আমি যদি তোমাদেরকে বলি সম্পর্কিত দ্রব্য আসলে কি, সম্পর্কিত দ্রব্য আবার দুই প্রকার, একটু বলে দিই না, পড়াচ্ছি যখন একটু ভালো মতো পড়ে। হ্যাঁ, সম্পর্কিত দ্রব্যটা আবার দুই প্রকার। একটা দ্রব্য হচ্ছে তোমার পরিপূরক দ্রব্য, আরটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। তো একটু সময় লাগলেও আস্তে ধীরে পড়ি, একটু ভালো মতো পড়ো, কারণ এই স্থিতিস্থাপকতা থেকে মিনিমাম একটা কোয়েশ্চেন মাস্ট থাকবে, ঠিক আছে? তো সম্পর্কিত দ্রব্য কয় প্রকার? সম্পর্কিত দ্রব্য হচ্ছে দুই প্রকার, একটা পরিপূরক দ্রব্য আর একটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। এখন পরিপূরক আর পরিবর্তক দ্রব্য মানে কি আমি সেটা একটু বলি তোমাদেরকে। হ্যাঁ, যেমন আমি যদি বলি হচ্ছে কি বলা যায়, বলতে পারি তোমার কারেন্ট, বিদ্যুৎ, ঠিক আছে? আচ্ছা, বিদ্যুৎ আবার এত কঠিন ইয়েতে না যাই, আমরা নর্মালি একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে কলম আর খালি, অন্যদিকে হচ্ছে কলম আর পেন্সিল, ঠিক আছে? আমি যেটা বলছিলাম যে কারেন্ট আর ফ্যান, ঠিক আছে, আর সরি কারেন্ট আর লাইট, অথবা কারেন্ট আর লাইট বাদ দিয়ে লাইটের পরিবর্তে আমরা চাইলে কিন্তু তোমার মোমবাতি ইউজ করতে পারি, তাই না? ওইরকমই ইউজ করা যায়। তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার ভাল্ব কারেন্ট অথবা ভাল্ব মোমবাতি, এটাও বলা যায় যে বাল্বটা জ্বলবে কিসের মাধ্যমে? বিদ্যুতের মাধ্যমে। তারপর হচ্ছে তোমার ভাল্ব ইউজ না করে আমরা চাইলে ইউজ করতে পারি মোমবাতি, এটা বলা যায়, ঠিক আছে? তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানের মধ্যে একটা সম্পর্ক আছে যে কলম কালি এরা একজন ছাড়া একজন চলতে পারে না। অর্থাৎ একটা দ্রব্য ব্যবহার করার জন্য যখন আরেকটা দ্রব্য লাগে, একটা দ্রব্য যখন ব্যবহার করার জন্য অন্য একটা দ্রব্য লাগে, তখন ওদেরকে পরস্পরকে বলা হয় পরিপূরক দ্রব্য। পরস্পরকে, এখানে ওকে বা ওকে আলাদা করে না, দুজনকে পরস্পরকে বলা হবে পরিপূরক। বাল্বটা যতক্ষণ বিদ্যুৎ নাই তখন ভাল্ব চলবে না। এখন তোমরা বলতে পারো স্যার কতগুলো এনার্জি বাল্ব আছে না, ওই এনার্জি বাল্বগুলো চলে, তাহলে এনার্জি বাল্বটা তো এমনি আসে না, বিদ্যুৎ থেকে পাওয়ার নিয়ে আসে, তাই না? তো ভাল্বটা জ্বালার জন্য আবার কি লাগবে? তোমার বিদ্যুৎ লাগবে। তাহলে এরা একে অপরের উপর পরিপূরক। আবার বিদ্যুৎ আছে কিন্তু ভাল্ব নাই, তাহলে বিদ্যুতের কোনো কাজ নাই, দেখতে পাবো না, তো কাজও করতে পারবো না। অন্যদিকে দেখো কলম ছাড়া আমি চাইলে পেন্সিল দিয়ে লিখতে পারি, আবার ভাল্ব ছাড়া মোমবাতি দিয়েও পড়ালেখা করতে পারি। তাহলে একটা ছাড়া যখন আরেকটা দ্রব্য ইউজ করা যাবে তখন তারা হচ্ছে পরস্পরের পরিবর্তক, ঠিক আছে? পরিবর্তক। আর যখন একটার সাথে একটা পরস্পর সম্পর্কযুক্ত তখন তাদের বলা হয় পরিপূরক। তো এখন যদি আমি বলি যে মনে করো যে কলমের দাম, খালির দাম বেড়ে গেল, ঠিক আছে, কালির দাম বেড়ে গেছে, তো কালির দাম যদি বেড়ে যায় অবশ্যই কলমের দাম বাড়বে, যেহেতু কালির দাম বেড়ে গেছে কলমের দাম বাড়বে। এখন কলমের দাম বাড়লে কলমের চাহিদা কি হবে? কলমের চাহিদা কমে যাবে। কেন কমবে? কারণ ভাই খেয়াল করে একদম সোজা বিষয়, কালির দাম বাড়ছে, কলমের দামও বাড়ছে। তো এখন কলমের দাম বাড়লে তো মানুষ কলম একটু কম লিখবে, তাই না? আগে মনে করো যে বেঞ্চের মধ্যে তোরা এরকম একটা বেঞ্চ পাইছো, সেখানে ওই অমুক প্লাস অমুক নাম লিখে দিছস, অমুকের সাথে অমুকের সম্পর্ক মারি দিছস, বা এখানের মধ্যে প্রিয় মানুষের কথাটা বহুদিন তোমার দেখা পাই না, তারপর লিখে দোস যে তোমার সাথে হাঁটতে চাই, এরকম করে কতগুলো মার্কস না তোরা এই বেঞ্চের মধ্যে বেঞ্চ আঁকি ফেলস। কলম যখন দাম বেড়ে যাবে, একটা কলম যখন 50 টাকা হয়ে যাবে, তখন ওই কলমের খালিটা এমনি নষ্ট করবে না, টেবিলের মধ্যে আর ওই অমুকের সাথে অমুকের সম্পর্ক লাগিয়ে দিবে না, বুঝতে পেরেছিস? তাহলে এখন কলমের দাম বেড়ে গেলে, কালির দাম বেড়ে গেলে কলমের দাম বাড়বে, আর কলম তো তখন কম ইউজ করবি, কম কিনবি, তখন কলমের চাহিদাটা একটু কমে যাবে। তাহলে এই যে কলমের চাহিদাটা কমে যাচ্ছে কার কারণে বলতো? এই যে কালির দামের কারণে, একজনের সাথে একজন সম্পর্ক, তাহলে এই যে চাহিদা কমে যাচ্ছে সেটা আটজনের কারণে, এরকম এগুলোকে বলা হয় সম্পর্কিত দ্রব্যের দামের উপর নির্ভরশীল। তাহলে আমাদের চাহিদাটা, তাহলে এতটুকু যদি বুঝতে পারি যে আমরা শুধু এতটুকু মনে রাখবো যে আমাদের যে চাহিদা, ওই চাহিদাটা তিনটা জিনিসের উপর নির্ভরশীল, একটা দামের উপর নির্ভরশীল, একটা আয়ের উপর নির্ভরশীল, আর একটা সম্পর্কিত দ্রব্যের দামের উপর নির্ভরশীল। এখন এই যে এখানে যেগুলো লিখেছি এগুলো মুছে দিলেও চলবে, এগুলো আমাদের লাগবে না, সুদূর কথাবার্তাগুলো। আমরা এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, খেয়াল করো, এই যে চাহিদা, এই চাহিদাটা হচ্ছে এদের উপর নির্ভর করতেছে, আর এদেরকে একসাথে আমাদের ফ্যামিলিতে আছে না, বাবা মা ভাই বোন, সবাইকে একসাথে কি বলি? সবাইকে একসাথে বলে বোন, সবাইকে একসাথে হচ্ছে ফ্যামিলি বলি। কি বলি? ফ্যামিলি বলি। তো এটা হচ্ছে পরিবার, সবাই একসাথে পরিবার। একইভাবে এই যে চাহিদা যাদের উপর নির্ভর করতেছে সবাইকে একসাথে বলা হয় চাহিদার নির্ধারক। চাহিদা যাদের উপর নির্ভর করে সবাইকে একসাথে কি বলা হয়? চাহিদা নির্ধারক। অর্থাৎ চাহিদা বাড়বে নাকি কমবে এটা নির্ধারণ করবে, এই জন্য এদেরকে কি বলা হয় বলতো? চাহিদা নির্ধারক। তাহলে চাহিদা বাড়বে নাকি কমবে সেটা কারা ঠিক করবে? নির্ধারকরা। তার মানে আমার যেটা চাহিদা সেটা নির্ভর করতেছে, নির্ভর করলে সে অবশ্যই অধীন, কি অধীন, একটু সুন্দর করে লিখি, অধীন।
আর যার উপর নির্ভর করতেছে তারা হচ্ছে কি বলতো, তারা হচ্ছে স্বাধীন। তার মানে চাহিদার নির্ধারকগুলো হচ্ছে স্বাধীন আর চাহিদা হচ্ছে অধীন। কেন অধীন? কারণ চাহিদাটা নির্ভর করতেছে কার উপর, দামের উপর। চাহিদা নির্ভর করতেছে কার উপর, আয়ের উপর। চাহিদা নির্ভর করতেছে কার উপর, সম্পর্কিত দ্রব্যের দামের উপর। এই জন্য আমরা বলতেছি চাহিদার নির্ধারকগুলো স্বাধীন আর চাহিদা যেহেতু নির্ভর করতেছে চাহিদাটা হচ্ছে অধীন। এখন আমরা এই যে চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে সেটাকে সংজ্ঞায়িত করবো। এইগুলো আমরা জাস্ট আলোচনার সাপেক্ষে লিখেছি। এখন চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে এটা যদি সংজ্ঞায়িত করতে চাই, এই দেখ এখানে বলছিলাম স্বাধীন চলকের পরিবর্তনের ফলে। এখন সেটা বলবো না, এখন বলবো এই যে স্বাধীন চলকের জায়গায় কে আসে, চাহিদার নির্ধারক চলে আসে। এই জন্য আমরা বলবো কি, চাহিদার নির্ধারকের পরিবর্তনের ফলে লিখলে হবে না। এখানে মনে রাখবা একটা কথা মাস্ট লিখতে হবে, চাহিদা নির্ধারকের যে কোনো একটির, সবার পরিবর্তন হলে হবে না, যে কোনো একটি, ঠিক আছে? এই কথাটা একটু মনে রাখবা, চাহিদা নির্ধারকের যে কোনো একটির, এই কথাটা একটু মনে রাখবা। এই কথাটা না লিখলে কিন্তু হবে না। তাহলে কি বলছে, চাহিদা নির্ধারকের যে কোনো একটির পরিবর্তনের ফলে, শতাংশিক পরিবর্তন বলতে হবে, সরি, শতাংশিক পরিবর্তনের ফলে, শতাংশিক পরিবর্তনের ফলে। এখন দেখো এটা তো স্বাধীন চলক গেল, অধীন চলকের জায়গায় কে আছে, অধীন চলকের জায়গায় আছে চাহিদা। তো বলবো চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। চাহিদা স্থিতিস্থাপকতা না বলে আমরা জাস্ট লিখি ইডি বলে। তো আমি দেখো 3টা স্টেপে কেন লিখছি ভাই এখানে তো পরীক্ষায় তো 3টা স্টেপে লিখতে হবে না, পরীক্ষাতে এরকম 3টা স্টেপে লিখতে হবে না। 3টা স্টেপে কেন বুঝাইছি, মানে আমরা পজিশনটা বুঝাইছি, যে আমরা যদি সংজ্ঞাগুলো এভাবে পজিশনে শিখি যে এটার ফলে এটা হয়, তার এটার ঘটলে এটা ঘটে, এভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ভুলবো না। এরকম যত সংজ্ঞা আছে সবগুলো সংজ্ঞা আমরা নিজেরা করতে পারবো। এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ মানে 3টা স্টেপে পড়ছি, যাতে আমাদের পরীক্ষায় ভুল না হয় বা আমরা ভুলে না যাই, ঠিক আছে? এটা হচ্ছে আপাতত প্রতিদিন চলবে, যদি হয় কালকে আসো, কালকে বাকিটা কথা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে এই যে আমরা লিখলাম যে চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে, পরীক্ষা যদি আসে ইডি কাকে বলে বা চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে, এখন আমরা এটা লিখবো। কি লিখবো বলো তো, আবার একটু আমি বলি, আমার সাথে সাথে বলার চেষ্টা করো বাসায়, যে চাহিদা নির্ধারকের যে কোনো একটির শতাংশিক পরিবর্তনের ফলে, চাহিদা নির্ধারকের যে কোনো একটি শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। এখানে পার্থক্যটা কোথায় ভাই? পার্থক্যটা হচ্ছে ওই আগে একটা স্থিতিস্থাপকতা, শুধু স্থিতিস্থাপকতা যেটা সংজ্ঞা শিখছি সেখানে স্বাধীন চলক যেখানে ছিল ওই স্বাধীন চলকের জায়গায় চাহিদা নির্ধারকটা চলে আসছে, এখানে চাহিদা নির্ধারকটা চলে আসছে, আর অধীন চলকের জায়গায় এই চাহিদাটা চলে আসছে। এই হলো কথা, আর কিছু না, প্রত্যেকটা সঙ্গে এইভাবেই করে যাবে। তাহলে এটা চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে। এখন যদি আমাকে এখান থেকে যদি তোমার সূত্র লিখতে বলে, সূত্র একটা আগে না বলছি তোমাদেরকে, সূত্র লিখতে গেলে কি বলছিলাম বলো তো, যার ফলে হয় সে সবসময় কোথায়, নিচে থাকে। তাহলে ফলে কার ফলে, এই যে দেখো কার ফলে, চাহিদা নির্ধারকের যে কোনো একটির শতাংশিক পরিবর্তনের ফলে। এই কথাটা পুরোটা নিচে থাকবে, কি থাকবে, চাহিদার নির্ধারকের যে কোনো একটির শতাংশিক পরিবর্তনের ফলেটা মানে হচ্ছে ভাগ, নিচে গেছে গা, হ্যাঁ, চাহিদার শতাংশিক পরিবর্তনের এই যে অনুপাত মানে ভাগ, অনুপাত মানে কি, ভাগ, এই ভাগ। তাহলে কি লিখলাম বলতো, যার ফলে সে নিচে আর উপরে চাহিদার শতাংশিক পরিবর্তন। তাহলে চাহিদার নির্ধারকের যে কোনো একটির শতাংশিক পরিবর্তন, উপরে হবে কি, চাহিদার শতাংশিক পরিবর্তন। এটা হচ্ছে আমাদের সূত্র, যার ফলে হয় সে নিচে থাকবে আর যে পরিবর্তন হয় সে উপরে থাকবে। তাহলে আবার একটু বলি, চাহিদার নির্ধারকের যে কোনো একটির শতাংশিক পরিবর্তন আর উপরে হচ্ছে চাহিদার শতাংশিক পরিবর্তন। এই হলো কথা, এই হলো সূত্র, ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা বলো তো? ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছো না একটু জানো? সবাই বুঝতে পেরেছো কিনা একটু, সবাই একটু জানো তো, এতটুকু বুঝতে পেরেছো কিনা একটু জানো, বুঝতে পেরেছি কিনা? সবাই একটু বুঝতে পেরেছো, সবাই একটু জানো তো। এখানে অনেক কথা লেখা হচ্ছে, আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? একটু বলেন আমরা কি বুঝতে পেরেছি কিনা, সবাই একটু বুঝতে পেরেছি কিনা একটু জানেন? জি, থ্যাংক ইউ।
সাদ্দাম স্যার বুঝে গেছে। সাদ্দাম ভাই আপনাকে আসতে বলছে, আসেন না ভাই, কাজ আছে। এখান থেকে আমরা একটা বিয়েতে যাবো, চলে আসেন সাদ্দাম ভাই, চলে আসেন। এবার তাহলে এখন আমরা চাহিদা স্থিতিস্থাপকতা বুঝে গেছি। দেখো এখানে চাহিদা তার 3টা বিষয়ের উপর নির্ভর করে, আর 3টা বিষয়ের ভিত্তিতে চাহিদা স্থিতিস্থাপকতা 3 প্রকার। একটু লিখে রাখবো। গেল কারণ, ঠিক আছে, কারেন্ট গেলে সমস্যা নেই, আমাদের সব কিছু আসবে, আমাদের একটু সময় লাগবে, প্যারা নেই, বুঝতে পেরেছ? আমরা এখন তোমাদের সাথে হচ্ছে কি দিয়ে, এই যে লাইট দিয়ে পড়বো। দাও দাও দাও, সমস্যা নাই। এখন হচ্ছে একটু জেনারেটর দিতে যতক্ষণ সময় লাগে আর কি, তারপর হচ্ছে আমরা আমাদের আলোচনা শুরু করতে পারবো, প্যারা নাই। অন্ধকার হয়ে গেছে না? আচ্ছা, আর একটু বুঝাই দিতে হবে। ওকে, কই গেছিলাম? এই লাইটটা দেখছো না থাকার কারণে কেমন হয়েছে, সমস্যা হচ্ছে তো, বাট থাকলে আমার কথা হচ্ছে, আমার গরম লাগতেছে না ভাই, প্যারা নাই, খারাপ লাগতেছে না, বাট it should be more effective or more lighting, okay? Signal is down. Why? What? I don't know, but here show that signal is low. Sir, current লই জ্বালাই আছি। ও ভাই, কারেন্ট লই বেশি জ্বালাই আছি, বেশি প্যারা। আচ্ছা, আমরা করতেছিলাম, লিখো লিখো যে কি লিখবা, চাহিদা স্থিতিস্থাপকতা। চাহিদা স্থিতিস্থাপকতার 3 প্রকার, 3 প্রকার। যথা যথা কি হইতে পারে? একটা হচ্ছে ওই যে ওই আগে ছিল চাহিদা কার উপর নির্ভর করছিল, প্রথমে দামের উপর, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা। একটা হচ্ছে তোমার চাহিদার আয় স্থিতিস্থাপকতা। কারেন্টটা ডিস্টার্ব তো, আর জেনারেটর একটু চালু করতে সমস্যা, এই জন্য একটু সমস্যা হয়েছে আর কি, তাহলে পারছিল না। দেখো ওই যে আমরা বলেছিলাম, মনে আছে তোমাদেরকে, চাহিদা দামের উপর নির্ভর করে, চাহিদা আয়ের উপর নির্ভর করে। আবার আরেকটা ছিল যে চাহিদা সম্পর্কিত দ্রব্যের দামের উপর, ওটা এখানে বলা যাবে না, এখানে বলতে হবে চাহিদার আড়াআড়ি বলতে হবে, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে এখানে এই যে আড়াআড়ি দেখতে পাচ্ছ, এই আড়াআড়ি মানে কি, ওই যে সম্পর্কিত দ্রব্যের দাম যেটা ছিল ওটা, সম্পর্কিত দ্রব্যের দাম, ঠিক আছে? একটু মনে রাখতে হবে। আর হচ্ছে দেখো চাহিদা দাম স্থিতিস্থাপকতা, এটাকে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ডিমান্ড। আর আমরা মনে রাখবো এটাকে আমরা সংক্ষেপে ইপি দ্বারা প্রকাশ করব, একটু লিখে রাখবো দরকার হলে, দাম স্থিতিস্থাপকতাকে ইপি দ্বারা প্রকাশ করব। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইনকাম, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটাকে আমরা সংক্ষেপে ইওয়াই দ্বারা প্রকাশ করব, ইওয়াই। আর এটাকে বলা হয় ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আর এটাকে আমরা সংক্ষেপে ইসি দ্বারা প্রকাশ করব। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা যেটা আছে, চাহিদা স্থিতিস্থাপকতা আমরা কি দ্বারা প্রকাশ করব? ইডি। ইডি হচ্ছে 3টা, ইপি, ইওয়াই, ইসি। চাহিদা স্থিতিস্থাপকতা কয়টা? 3টা। একটা ইপি, কি বলেছে বলো? ইপি, ইপি, ইউআই, ইসি, ইপি, ইউআই, ইসি। চাহিদা স্থিতিস্থাপকতা কয়টা হয়েছে তাহলে? 3টা। একটা চাহিদা দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আর আয় স্থিতিস্থাপকতা। দাম স্থিতিস্থাপকতাকে বলবো ইপি, আয় স্থিতিস্থাপকতাকে বলবো ইউআই, আর চাহিদার আর আয় স্থিতিস্থাপকতা যেটা আছে সেটা আমরা বলবো ইসি। তো আমাদেরকে এগুলো জানতে হবে আসলে, ঠিক আছে? এগুলো আমাদের জানতে হবে। এখন তোমাদেরকে আরেকটা বিষয় বলে দিই, আসলে এগুলো কোনো প্যারার বিষয় না, এগুলো আহামরি কঠিন কিছু না, বা এগুলো যে প্যারাময় এরকম কিছু না। এখানে মূল কাজ হচ্ছে এই ইপি, ইউআই, ইসি, এগুলো হচ্ছে একটা গাণিতিক প্রক্রিয়া,
মনে রাখো, এগুলো একটা কি বলতো, গাণিতিক প্রক্রিয়া। আর এগুলোর হচ্ছে একটা সূত্র আছে, এই সূত্রের মাধ্যমে তুমি একটা গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে যে সূত্রটা আছে ওই সূত্র দিয়ে তুমি একটা ফলাফল পাবা, সূত্র দিয়ে তুমি একটা কী পাবা, ফলাফল পাবা। তো এই ফলাফল দিয়ে আমাদের জীবনে যে দ্রব্যগুলো আছে, মনে করো আমাদের জীবনের দ্রব্য হচ্ছে চাল, ডাল, লবণ, ঔষধ, ঠিক আছে, তারপর মনে করো ঔষধ, তারপর মনে করো হচ্ছে তোমার টিভি, এসি, ফ্রিজ, তারপর হচ্ছে তোমার ঘড়ি, হ্যাঁ, এই জিনিস এরকম যে দ্রব্যগুলো আছে এই দ্রব্যগুলোর প্রকৃতি চিনতে হবে। প্রকৃতি মানে কি ভাই, এই যেমন দেখা চাল, ডাল, লবণ, ঔষধ, এগুলো তো হচ্ছে আমাদের জীবনের জন্য সবসময় লাগে, অর্থাৎ এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয়। তো এখন নিত্য প্রয়োজনীয়, আর টিভি, এসি, ফ্রিজ, ঘড়ি এগুলো না দিলেও চলে, অর্থাৎ এগুলো দিলে ভালো, না দিলে নাই, এগুলোকে বলা হয় বিলাসজাত দ্রব্য। তো আমাদের জীবনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কোনগুলো, বিলাসজাত দ্রব্য কোনগুলো, সেগুলো চিনতে হবে, সেগুলো চিনতে হবে কিসের মাধ্যমে, ফলাফলের মাধ্যমে। ফলাফলটা কোথায় পাবো, সূত্র ব্যবহার করে। কি সূত্র ব্যবহার করে, এই গাণিতিক প্রক্রিয়া। গাণিতিক প্রক্রিয়া কারা, এই ইপি, ইউআই, ইসি, অর্থাৎ তুমি ইপি, ইউআই, ইসি এগুলো দিয়ে তুমি গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে একটা সূত্র ইউজ করবা, সূত্র ইউজ করে একটা ফলাফল বের করবা। এই ফলাফল দিয়ে তুমি দ্রব্যের প্রকৃতি চিনবা, প্রকৃতি, অর্থাৎ দ্রব্যটা কি নিত্য প্রয়োজনীয়, নাকি বিলাসজাত, নাকি পরিপূরক, নাকি পরিবর্তক, নাকি নিকৃষ্ট, নাকি সাধারণ, নাকি ব্যবলেন, নাকি গ্রিফেন, কোন দ্রব্য, এই দ্রব্যের প্রকৃতি আমাদের চিন্তা হয়। প্রথম দরজাটা ভালো করে ভালো, প্রথম দরজা যেটা আছে ওটা ভালো করে ভালো, ঠিক আছে। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে কি, আমাদের মূল কাজ হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতার মাধ্যমে দ্রব্যের জাত চেনা। দ্রব্যের কি চেনা বলতো, জাত, ঠিক আছে। তাহলে দ্রব্যের জাত চিনবো আমরা। তার আগে আমরা একটু এই ইপি, ইউআই, ইসি এগুলো কি জিনিস সেগুলো আমরা একটু বুঝি। ইপি, ইউআই, ইসি এগুলো জিনিসগুলো কি আসলে। তো দেখো আমি যদি বলি চাহিদা, আচ্ছা চাহিদা তাহিদা লেখার দরকার নেই, ডাইরেক্ট দাম স্থিতিস্থাপকতা কি, দাম স্থিতিস্থাপকতা, চাহিদাটা লিখলাম না আর কি, ঠিক আছে, যেটাকে আমরা বলবো ইপি। আর এদিকে লিখলাম তোমার হচ্ছে আয় স্থিতিস্থাপকতা। স্যাম তুমি যাবা বিয়েতে, ওকে, আমারও ইচ্ছা করতেছে না যদিও। দাম স্থিতিস্থাপকতাকে আমরা বলবো ইপি, চাহিদা স্থিতিস্থাপকতা বলবো ইউআই, আর যেটা চাহিদার আড়াআড়ি আছে, আড়াআড়ি স্থিতিস্থাপকতা, এটাকে বলবো ইসি, এটাকে বলবো আমরা কি বলতো, ইসি। আবার কারেন্ট আসছে, তার মানে ডিস্টার্ব করছে, বুঝতে পারছো, ডিস্টার্ব মানে আমাদেরকে ছাড়তেছে না, ওইদিকে বন্ধ করলো আবার এদিকে চলে গেল, এটা অটো করা দরকার। তাহলে আমরা বলেছি যে চাহিদা স্থিতিস্থাপকতা ভিউ কম কেন, ভিউ কম কেন, এটা একটা প্রশ্ন। ভিউ কম কেন, কারণ হচ্ছে তোমরা শেয়ার করো নাই। এখানে আমি যদি দেখি যে কারা কারা শেয়ার করছে না করছে, কয়টা শেয়ার হয়েছে না হয়েছে, তার মানে দেখা যাবে এখানে তোমরা তেমন একটা শেয়ার টেয়ার করো নাই, বন্ধুবান্ধবকে ডাকো নাই ক্লাসগুলোতে, মানে ফ্রি ক্লাস তো। শোনো, জীবনে একটা কথা মনে রাখবা, মানুষ কখনো মূল্যহীন জিনিস, ফ্রি জিনিসগুলো কখনো মর্যাদা দেয় না, বা মূল্যহীন জিনিস যেটা হচ্ছে মানুষ সহজে পাই যায় না, ওঠার জিনিসের একটা মূল্যটা কম থাকে। যেমন হচ্ছে তোমরা যারা হচ্ছে আমাকে চিনো, তারা জানো যে হচ্ছে ইউটিউবে আমার সেকেন্ড পেপার পুরোটা একদম পুরো কোর্সটা মনে করো তোমার হচ্ছে দেওয়া আছে এখন। বা ইউটিউবের যে ক্লাসগুলো আছে সেগুলো রেগুলার ক্লাস, আর এগুলো হচ্ছে ফ্রি ক্লাস পাই, পুরো ফ্রিতে পুরো কোর্সটা দেওয়া আছে। এখন অনেক দেখো এগুলো কিন্তু মানে আমাদের কোচিং স্টুডেন্টরা এগুলো পড়ে না, কারণ ওরা হচ্ছে আমাকে দেখতে দেখতে অভ্যস্ত, ওদেরকে বলতে অভ্যস্ত, এই জন্য ওরা জিনিসগুলো মানে ওভাবে পড়ালেখা করতে চায় না, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে দেখো এগুলো থেকে বাইরের অনেক ডিস্ট্রিক্টের ফলাফল করে এগুলো পরীক্ষা দিয়ে টেস্ট পরীক্ষায় কমন পেয়ে আমাকে নগদ দিচ্ছে, ভাই আপনার যেগুলো পড়াচ্ছেন ওগুলো থেকে কমন আসতেছে, ভালো লাগতেছে, ক্লাস করতেছি। মানে ফ্রি দিলে বা উন্মুক্তভাবে কোনো জিনিস পাই গেলে না মানুষ এগুলো দাম দেয় না, বুঝতে পারছো। জীবনে এই কথাটা মনে রাখবা যে সহজলভ্য হওয়া উচিত না, কারোর কাছে সহজলভ্য হয়ে গেলে মূল্যটা একটু কমে যায়। তো এখন কি হয়েছে, এখানে ফ্রি ক্লাস করাচ্ছে তো এই জন্য মানুষজন এগুলো ফ্রি ক্লাসগুলো এত আলিঙ্গন করে না, মানে মজা নেয় না, ঠিক আছে। তোমাদের 1000 টাকা 2000 টাকা করে কোর্স ফি নিয়ে তারপর হচ্ছে তোমার ইয়া করলে ক্লাস নিলে তখন মনে করো যে তোমরা ক্লাসগুলো করে একদম ফুলফিল হয়ে যেতে পারতা। তো আমি তো বলতেছি আর কি, আমরা কোর্স করাচ্ছি তারপরেও দেখা যায় কোর্স করে যে টাকা দিয়ে পড়তে হয় যে ওগুলো তো ক্লাস করে। স্যাম ভাই অটো করা যাবে না, এটা মানে কারেন্ট চলে গেলে এটা ডিস্টার্ব করবে না, এরকম করা যাবে না, এটা ডিস্টার্ব করতেছে একই প্যারা, যা লিখতেছে তা মুছে যাচ্ছে, তো আর কি দরকার। এটা কি ইসি স্থিতিস্থাপকতাটা লিখলাম না, তোমরা বুঝে নিও। দেখো
এখানে একটু বোঝার বিষয় আছে, এখানে যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলছি, দেখো এখানে শুধু দামকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তোমাদেরকে একটু আগে আমি চাহিদার স্থিতিস্থাপকতা পড়াইছি, তখন আমি লিখলাম যে চাহিদার নির্ধারকের যে কোনো একটির শতাংশিক পরিবর্তন, এটা ইয়াতে দাও, এটা ইয়াতে দাও স্যাম ভাই, এটা 16তে দাও, আর তোমার মোবাইলটা অফ করো। চাহিদা নির্ধারকের যে কোনো একটা শতাংশিক পরিবর্তন, আরটা হচ্ছে চাহিদার শতাংশিক পরিবর্তন, আরটা হচ্ছে তোমার হচ্ছে অনুপাত। 3টা শব্দ লিখলাম। তো এখানে দেখো আমি কি চাহিদা নির্ধারকের সবগুলোর পরিবর্তন বলছিলাম নাকি যে কোনো একটির কথা বলছিলাম? যে কোনো একটির। তো এখানে যে কোনো একটির মধ্যে কাকে নিচ্ছি বলো তো? দাম। অর্থাৎ আমার যে চাহিদাটা সেটা ডিপেন্ড করতেছে কার উপর? সেটা ডিপেন্ড করতেছে অনলি দামের উপর। আর এখন পরীক্ষা চলতেছে, এই জন্য পোলা ভাইদেরও এত ইয়ে করিও না, ঠিক আছে? সহজে পেয়ে যাওয়ার কারণে কাকুলি সাদ্দাম স্যারের মনের দাম দিল না, রাইট? জীবনে সাদ্দাম স্যারের একটাই দুঃখ। আচ্ছা, তো এই যে চাহিদা দামের উপর নির্ভরশীল, অর্থাৎ আমরা শুধু দামকে নিচ্ছি। তো এখন যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই আমাদের চাহিদাটা কার উপর নির্ভরশীল? দামের উপর। তাহলে দাম হচ্ছে স্বাধীন চলক। দাম হচ্ছে কি চলক বলো? স্বাধীন চলক। আর চাহিদা হচ্ছে আমাদের অধীন চলক। এই চাহিদা জীবনে কখনো স্বাধীন হতে পারবে না, চাহিদা সবসময় অধীন। তো এখন আমরা যখন সংজ্ঞায়িত করবো, ওই যে স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা যে মুখস্থ রাখছে তার মনে একদম সোজা, যে স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি ছিল? স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের শতাংশিক পরিবর্তনের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। এখন স্বাধীন চলকের জায়গায় আর স্বাধীন চলক বলা যাবে না, এখন স্বাধীন চলকের জায়গায় কে চলে আসছে? দাম। তাহলে আমরা এখন বলবো দামের শতাংশিক পরিবর্তনের ফলে, দামের শতাংশিক পরিবর্তনের ফলে, কার পরিবর্তন হবে? এই যে এদিকে চাহিদা আছে, তাহলে চাহিদার শতাংশিক পরিবর্তন, দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে চাহিদা দাম স্থিতিস্থাপকতা বলে, অনুপাতকে ইপি বলে। তাহলে এগুলো আমরা তো পরীক্ষায় এক লাইনে লিখব বোঝার জন্য, মানে আমরা ভুল না করার জন্য তোমার হচ্ছে 3টা স্টেপে লিখলাম আর কি। তাহলে আমরা কি বলছি? দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে ইপি, চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে, ইপি বলে, চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। তাহলে এখানে কাকে গুরুত্ব দিচ্ছে বলতে? এখানে দামের শতাংশিক পরিবর্তনকে গুরুত্ব দিচ্ছে। কেন? এটা দাম স্থিতিস্থাপকতা বলছে এই জন্য। এখন এখানের ক্ষেত্রে কি হবে? এখানের ক্ষেত্রে আমার চাহিদাটা কার উপর নির্ভর করতেছে? চাহিদাটা আর কারোর উপর নয়, এই যে চাহিদা নির্ধারকের যে কোনো একটি মানে, এখানে যে কোনো একটি কাকে নিচ্ছি? আয়কে নিচ্ছি। তার মানে চাহিদাটা আয়ের উপর নির্ভর করতেছে, তার মানে চাহিদা নির্ভর করতেছে, তার মানে চাহিদা হচ্ছে অধীন, আর আয় হচ্ছে কি? আয় হচ্ছে স্বাধীন। দেখি বলো, আয় হচ্ছে যদি স্বাধীন হয়, আয় যদি স্বাধীন হয়, তাহলে এখন তোমরা স্টেপগুলো তাহলে কাকে বলে বলো? আয় স্থিতিস্থাপকতা কাকে বলে একটু তোমরা কমেন্টে জানো, যারা ক্লাসগুলো করতেছো একদম প্রথম থেকে আসো একটু জানো আয় স্থিতিস্থাপকতা কাকে বলে, একটু সবাই একটু জানাই দাও তো। আয় স্থিতিস্থাপকতা কাকে বলে একটু জানান আপনারা, বুঝতে পেরেছো? একটু জানাও। সাথে আসার কথা, ওনাকে একটু করলাম উনি আসার কথা, একটু নাস্তা নিয়ে আসতে বলো কিছু। এই স্যাম ভাই প্লিজ চায়ের ব্যবস্থা করলে আই উইল ভেরি হ্যাপি, প্লিজ। How can you bear or anything? This problem? Because you may go at. Oh no. No, so sorry. বাবা বলো না, আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছি। মেরে বাচ্চে বাতাও क्या होगा? ভুলভাল বলে ফেলছে নাকি? আয় স্থিতিস্থাপকতা কি হবে এটা হিন্দিতে বলো তো। আয় স্থিতিস্থাপকতা কাকে বলে হিন্দিতে বলো, মানে ওদেরকে জিজ্ঞেস করতে যাচ্ছে আয় স্থিতিস্থাপকতা কাকে বলে, তোমরা একটু জানাও। হ্যাঁ তোমার অনুরোধ। আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাত বা মাত্রাকে। গুড, বিজয় একটা সুন্দর শব্দ ইউজ করছে যে অনুপাত ইউজ না করে সে বললো যে মাত্রা। হ্যাঁ, সুন্দর একটা শব্দ ইউজ করছিস ভাই, ধন্যবাদ। অনুপাত যে কথা, মাত্রা একই কথা, হারও একই কথা, শতাংশিক পরিবর্তন একই কথা, ঠিক আছে? এই হার অনুপাত এরা হচ্ছে একই। এই হার হচ্ছে ইংরেজি শব্দ নেই, অনুপাত হচ্ছে বাংলা, আর মাত্রাও হচ্ছে বাংলা শব্দ। এই তিনটা একই শব্দ। হার কেউ বলা যাবে, ওইখানে অনুপাত না বলে হারকে বলা যাবে। থ্যাংক ইউ বিজয়, খুব ভালো ছেলে। ওকে, এই যে দেখো, এই ওয়েটিং ফর লাইভ ভিডিও সিগন্যাল, দ্য ব্রডকাস্টিং ইজ ভেরি লোয়ার। এই ওখানে চলতে শিখেছে। এই তো অমৃতা বিশ্বাস, থ্যাংক ইউ ভাইয়া কী খাবেন? ইয়েস, তোমরা কিছু আনতে চাইলাম তাহলে ভালো হবে। তারপর আবদুল্লাহ আবতাহি, থ্যাংক ইউ ভাই। তোরা যে ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছো সেটা আমি বুঝলাম। এখন দেখো মজা নাও, স্বর্গীয় সুখেরে
দেখো এখানে হবে কি আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে আয়ের শতাংশিক পরিবর্তনের আমি সংক্ষেপে লিখতেছি হ্যাঁ চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে ইওয়াই বলে। এখন দেখো এই লাস্ট ওয়ান এটা হচ্ছে আমাদের একটা লাস্ট ওয়ান এই যে আর স্থিতিস্থাপকতা। এখানে দেখো এখানে যে চাহিদাটা নির্ভর করতেছে সেটা নির্ভর করতেছে হচ্ছে তোমার সম্পর্কিত দ্রব্যের দামের উপর এখন কিন্তু তোমরা যদি বলে দাও যে সম্পর্কিত এটা সম্পর্কিত যেহেতু চাহিদা নির্ভর করতেছে সে তো হচ্ছে অধীন আর সম্পর্কিত দ্রব্যের দাম এ তো হচ্ছে স্বাধীন তাই না। এখন তোমরা যদি বলো যে ভাই যে কি তিনটা স্টেপে যদি আমরা বলতে যাই তখন আমরা যদি বলি সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তনের ফলে দামের শতাংশিক পরিবর্তনের ফলে তোমার চাহিদা শতাংশিক পরিবর্তনের বাদকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে তাও হবে। বাট এটাকে একটু করে ঘুরাইয়া বলতে হয় কেন জানো? কারণ সম্পর্কিত দ্রব্যের মধ্যে দুইটা দ্রব্য থাকে। মনে রাখবে সম্পর্কিত দ্রব্যের মধ্যে কয়টা দ্রব্য থাকে? দুইটা, একটা পরিপূরক একটা কি বলতো একটা পরিপূরক আর একটা কি পরিবর্তক। এখন পরিপূরক বলো আর পরিবর্তক বলো যেখানে বলো না কেন এখানে দুইটা দ্রব্য নিয়ে কথা। পরিপূরক বললেও দুইটা দ্রব্যের কথা, পরিবর্তক বলে দুইটা দ্রব্যের কথা। তার মানে এখানে দুইটা দ্রব্য থাকার কারণে কথাটাকে আমরা একটু ঘুরাইয়া বলবো, সুন্দর করে বলবো। কিভাবে বলবো ভাই আমি লিখে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে লিখে নিও। সম্পর্কিত একটি দ্রব্যের দেখো একটি দ্রব্যের এভাবে রেখে লিখবে ঠিক আছে। সম্পর্কিত একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে সম্পর্কিত অন্য দ্রব্যের দেখো এখানে একটু পার্থক্যটা দেখো, এখানে পার্থক্যটা কোথায় ভাই? সম্পর্কিত একটি দ্রব্যের কথা বলছি, এখন বলতেছি সম্পর্কিত অন্য দ্রব্যের চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে ইসি বলে। দেখ ভাই দেখ একটু করে কষ্ট করে দেখো। এখানে দেখো একটি দ্রব্যের দামের কথা বলছি এবং অন্য দ্রব্যের চাহিদার কথা বলছি। এখানে একটু কথা খেয়াল রাখতে হবে। একটা জিনিস পরিপূরকের ক্ষেত্রে দেখো পরিপূরক বললেও দুইটা দ্রব্যের কথা আসবে, পরিবর্তক দ্রব্যেও দুইটা কথা আসবে। অর্থাৎ এখানে দুইটা দ্রব্য অবশ্যই বলতে হবে, একটার সাথে একটা, হয় সম্পর্কটা পরিপূরক হবে না হয় পরিবর্তক হবে, যে কোনো একটা হবে। এখন সেক্ষেত্রে একটা দ্রব্যের যদি দামের কথা বলি অন্য একটা দ্রব্যের অবশ্যই কি বলতে হবে ভাই? চাহিদার কথা বলতে হবে। আর এই ক্ষেত্রে এই সংখ্যাটা যদি এভাবে করে আমরা লিখতে পারি তাহলে আমাদের একটা পরিপূর্ণ নাম্বার দেবে, নাহলে অন্যরকম করে লিখলে হয়তো স্যারের নাম্বারটা নাও দিতে পারে। এই জন্য আমরা মনে রাখবো এটা হচ্ছে কাকে বলে সেটা। এখানে দেখো প্লিজ আমার কথাটা শোনো, এখানে একটি দ্রব্যের দামের কথা বলবো অন্য দ্রব্যের চাহিদার কথা বলবো। আবার কথাটা শোনো, যখন ইসির কথা বলবো বা আর এর কথা বলবো মনে রাখবা এখানে একটা দ্রব্যের দামের কথা বললে অন্য দ্রব্যের চাহিদার কথা বলতে হবে। একটি দ্রব্যের দামের কথা বললে অন্য দ্রব্যের কি কথা বলতে হবে? চাহিদার কথা বলতে হবে, ভুলে যাওয়া যাবে না। এবার আসো আমাদের কাজ যেটা হবে সেটা, এগুলো তো কাকে বলে বলছি যে এখন পরীক্ষায় যেটা আসবে সেটা আমি একটু লিখে দিচ্ছি। পরীক্ষায় আসবে কি? পরীক্ষায় আসবে হচ্ছে ইপি অথবা ইউআই অথবা ইসি, এই তিনটা দিয়ে আমি তোমাদেরকে একটু আগেই বলছি যে আমাদের এই তিনটা হচ্ছে আমাদের গাণিতিক প্রক্রিয়া। আর এই গাণিতিক প্রক্রিয়া ব্যবহার করে সূত্র ব্যবহার করে আমরা একটা ফলাফল পাবো, আর ফলাফল দিয়ে দ্রব্যের জাত চিনব। জাত কি? জাত পরিপূরক নাকি পরিবর্তক, নিত্য প্রয়োজনীয় নাকি বিলাসজাত, নাকি নিকৃষ্ট নাকি উৎকৃষ্ট, নাকি গ্রিফেন নাকি বেপলেন, নাকি সাধারণ নাকি অসাধারণ, এই ধরনের দ্রব্যের জাত চিনতে হবে। এখন দ্রব্যের জাত চেনার জন্য আমাদের সূত্রগুলো একটু লিখে নিই আমরা, ঠিক আছে? গাণিতিক সূত্রগুলো যদি একটু লিখে নিই তাহলে আমাদের জন্য বোধহয় খুবই ভালো হবে। তাহলে গাণিতিক সূত্রটা একটু লিখে নেন ভাই কষ্ট করে। গাণিতিক সূত্রটা হচ্ছে ইপি সূত্রটা একটু লিখে নাও। ইপি সূত্রটা হচ্ছে এইগুলো কোত্থেকে আসে না আসে সেগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যায় ভাই, অত সময় না নিয়ে আমরা সোজাসুজি লিখে দিই, ঠিক আছে? ইপি সূত্র হচ্ছে এটা যে ইপি সমান ডেল কিউডি ডিভাইড বাই ডেল পি ডিভাইড বাই কিউডি, এটা হচ্ছে আমাদের ইপি সূত্র। আর ইউআই এর সূত্র দেখো, ইউআই এর সূত্র হচ্ছে ডেল কিউডি ডিভাইড বাই, পার্থক্যটা দেখো এখানে পি ছিল এখানে কি হয়ে গেল? ইউআই, আর এখানে হচ্ছে ওয়াই ডিভাইড বাই কিউডি। ফ্লাশ চলতেছে না, খেয়াল করি না ওই সময় অন্ধকারের সময় দিচ্ছে। এখন তারপর হচ্ছে দেখো ইসি সূত্রটা একটু দেখো ভাই। ইসি সমান স্যাম, দেখছো স্যামকে এখানে রেখে লাভটা কি? আর ডানে ভাই কিছু দেখে না, ফ্রিডাইম দেবো আজ দৌড়িয়ে রে। এটা হচ্ছে বিচক্ষণতার একটা বিষয়,
এটা হচ্ছে কি বিচক্ষণতা, তোমার মধ্যে কতটুকু বিচক্ষণতা কাজ করতেছে, ডায়ে বাইয়ে তোমার সামনে পিছনে কি করতেছে না করতেছে এটা জানার বিষয়। ইউ আর দ্য GM অফ কমার্স একাডেমি অ্যান্ড নার্সারি, ইউ হ্যাভ টু বি this kinds of criteria, okay? You have to be বিচক্ষণতা, right? Okay, এই দেখো এগুলো হচ্ছে সূত্র। ভাই একটা জিনিস খেয়াল কর ভাই, তোরা একটা জিনিস খেয়াল করলে হচ্ছে এখানে দেখ ইপি সূত্র যা লিখছি, ইসি সূত্র কিন্তু তা লিখছি। তবে একটু করে খেয়াল কর, আমি তোদেরকে কিন্তু বলছি কিন্তু ইপি আর কিন্তু ইসি এক কথা না। ইপি হচ্ছে তোর হচ্ছে মনে কর এক্স দ্রব্যের দামের কথা বললো, এক্স দ্রব্যের চাহিদার কথা বলবো, অর্থাৎ যার দাম তার চাহিদা, যার দাম তার চাহিদা। কলমের দাম বলে কলমের চাহিদা, কালির দাম বলে কালির চাহিদা, তারপর মনে কর আপেলের দাম বলে আপেলের চাহিদা, তো মোমবাতি বললে মোমবাতির দাম বলে মোমবাতির চাহিদা, অর্থাৎ যার দাম তার চাহিদা নিয়ে ইপি কাজ করে। কিন্তু এখানে হচ্ছে ভিন্ন, একজনের দাম অন্যজনের চাহিদা। এই জন্য মনে রাখবি, যদি আমরা এক্স এর দাম বিবেচনা করি, ওয়াই এর চাহিদা বিবেচনা করতে হবে। ইসিতে এক্স এর দাম বিবেচনা করলে ওয়াই এর চাহিদা বিবেচনা করতে হবে। এই কথাগুলো একটু লিখে নিয়ে দরকার হলে, যে আর স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একটার দাম বিবেচনা করলে আরেকটার চাহিদা বিবেচনা করতে হবে, একটার দাম বিবেচনা করলে আরেকটার চাহিদা বিবেচনা করতে হবে। ঠিক আছে? আবার আপনার ক্লাস করে টেস্ট এক্সামে অনেক কমন পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ আবু রিহান। তোমরা ভালো পড়ালেখা করো বলেই তোমরা কমন পাও, নাহলে ভাই আমাদের পড়াগুলো কিছু না। আমরা যা পড়াই বই থেকে স্যাররা প্রশ্ন করে, তোমরা পড়ো এই জন্য প্রশ্ন কমন পাও, এর ছাড়া আর কিছু না। তাহলে ইপি ইউআই ইসির সূত্রগুলো একটু সবাই লিখে নাও এবং সবাই একটু কমেন্টে জানাও স্যার সূত্র লিখছো বা লিখো নাই। তোমরা জাস্ট একটা এসএস নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, দেন স্ক্রিনশট নেওয়ার পরে ইএস লিখো, স্ক্রিনশট নেওয়ার পরে সবাই একটু ইএস লিখো, তারপর হচ্ছে আমরা ম্যাথে যাব। স্যার আপনার ইংলিশগুলো আমরা ক্লাসেও শুনতে চাই। স্যার আমি ইংলিশ জানি না স্যার। বংশম মারি দিদি সাফাবাজি ফলাবাইন কি হতে হাড়ি ঝুড়ি হুন্দি জোড়া লাগে আল্লাহ জানে। ওকে, তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নাও আর খাতার মধ্যে সূত্রগুলো একটু লিখে নাও, বাকিগুলো লেখার দরকার নাই, জাস্ট সূত্রগুলো একটু লিখে নাও। সূত্রগুলো লিখে নিয়ে এবার আমরা একটু আলোচনা যাব। আমি আশা করলাম তোমরা হচ্ছে এগুলো সব নিয়ে ফেলছো। এখন মোটামুটি ভাই এই রুমের মধ্যে ক্লাস করাই যে শান্তিটা পাচ্ছি আমি জীবনের মধ্যে, আর কোনো জীবনত শান্তির এই পর্যন্ত আর না পাই। অসাধারণ একটা ফিলিংস। এইরকম হলে আমি সারাদিন ক্লাস নেবো বেটা, দুনিয়ার অফলাইন ক্লাস বাদ। এই কালকে থেকে আমরা অফলাইন ক্লাস হয় না, আমি সবসময় অনলাইনে ক্লাস নেবো। আচ্ছা এবার খেয়াল করো, ওকে প্লিজ। এবার আমি আবার একটু লাস্ট তোমাদেরকে একটু বলে দিই। স্যাম ভাই আমি তোমাকে একটা কথা বলছিলাম যে কি আমাদেরকে একটা ভিজা কাপড় লাগবে, কারণ টিস্যু দিয়ে হবে না, ভিজা কাপড় লাগবে, বুঝতে পেরেছ? এই যে দেখছো দাগ থাক এগুলো সব ওকে। আচ্ছা প্লিজ আমরা তাহলে আবার একটু আগাই। দেখো ইডি হচ্ছে তিনটা। ইডি মানে কি মনে আছে যে চাহিদা স্থিতিস্থাপকতা, এটা হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইপি ইউআই ইসি, এই তিনটা। ভাই এই তিনটা কি? এই তিনটা হচ্ছে আমাদের গাণিতিক প্রক্রিয়া, অর্থাৎ স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতার গাণিতিক প্রক্রিয়া। এগুলো দিয়ে কি হবে? এগুলোর যে সূত্র আছে সূত্র ব্যবহার করব, সূত্র ব্যবহার করে একটা কি পাবো? সূত্র ব্যবহার করে একটা ফলাফল পাবো। আর ফলাফল দিয়ে কি হবে? ফলাফল দিয়ে আমরা দ্রব্যের প্রকৃতি যাচাই করব। দ্রব্যের কি যাচাই করব? প্রকৃতি যাচাই করব। এখন দ্রব্যের প্রকৃতি দিয়ে যাচাই করব, এই যে ইপির ভিত্তিতে এক এক দ্রব্য পাওয়া যাবে, ইউআই এর ভিত্তিতে এক এক দ্রব্য, ইসির ভিত্তিতে এক এক দ্রব্য। মনে রাখবা দাম স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্য দুই প্রকার, আবার আই স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্য দুই প্রকার। তারপর তোমার আড়াআড়ি বা আই স্থিতিস্থাপকতা সবগুলোতে দুই প্রকার দ্রব্য আছে, মনে রাখবা। ঠিক আছে, এখন কোন দ্রব্য যে ফলাফলটা পাবো, এই ফলাফলের উপর ভিত্তি করে যে দ্রব্যের প্রকৃতি আমরা বলবো, এখন কোনটা কোন দ্রব্য সেটা জানতে হবে, তাই না? তো এখন কি করব আমরা? প্রসেসটা একটু আমরা বুঝি। ঠিক আছে, প্রসেসটা একটু বুঝি। আমরা প্রথম হচ্ছে ইপি ইউআই ইসি এগুলো সূত্রটা ইউজ করবো, সূত্রটা ইউজ করে ফলাফল পেয়ে দ্রব্যের প্রকৃতি বলবো। এখন কখন কোন দ্রব্যের উপর মন্তব্য করবো সেটা একটু লিখে নিই আমরা, সবাই একটু লিখে নিলে ভালো হবে। মনে রাখবা ইপির আনসার দুইটা আসতে পারে। এই যে ফলাফল বলছে না, ইপির যে ফলাফল সেটা হচ্ছে দুইটা। ইপির ফলাফল কয়টা বলছে বা? ইপির ফলাফল হচ্ছে দুইটা। ইপির একটা ফলাফল হচ্ছে একের, মানে ইপির যে মান, ইপি এর মান। আচ্ছা আমরা কথাটা ইপি এর মান লিখি, ঠিক আছে? ইপি এর মান হয় একের বেশি আসবে, না হয় একের কম আসবে, একের কম আসবে। একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে কথা লিখে নাও, বিশেষ দ্রষ্টব্য লিখে রাখো যে ইপি এর মান সব সময় ঋণাত্মক আসবে
ঋণাত্মক আসবে, বা ইপি এর মান সবসময় কি আসবে? ঋণাত্মক আসবে। আমাদেরকে ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করতে হবে, বুঝতে পেরেছো? এটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটু লিখে রাখো, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে রাখো যে ইপি এর মান সবসময় কি হবে, বা ইপি এর মান সবসময় হচ্ছে ঋণাত্মক হবে। ইপি এর মান সবসময় কি হবে? ইপি এর মান সবসময় হচ্ছে ঋণাত্মক হবে। আর আমরা যখন ম্যাথ করব তখন আমরা ঋণাত্মক চিহ্নটা অবজ্ঞা করব, অর্থাৎ ঋণাত্মক চিহ্ন বিবেচনা করব না। ঋণাত্মক চিহ্ন আমরা কি করব না? বিবেচনা করব না। তাহলে ঋণাত্মক চিহ্ন বিবেচনা না করলে আমার আনসারটা হয় একের কম, না হয় একের বেশি আসবে। মনে রাখবা, যদি একের বেশি আসে তখন বুঝবা, যদি ইপি এর মান একের বেশি আসে তখন ওই আমাদের কাজ কি, আমাদের দ্রব্যের প্রকৃতি ছিল না, তো ইপি এর মান যদি একের বেশি আসে বুঝবা যে দ্রব্যটা হচ্ছে বিলাসজাত দ্রব্য। তাহলে বিলাসজাত দ্রব্য কোনগুলো? যেগুলো ইউজ না করলেও কোনো সমস্যা নেই, টিভি, এসি, ফ্রিজ, ঘড়ি, তোমার যারা মানে অন্যান্য যে জিনিসগুলো আছে আর কি, ঠিক আছে, বিলাসজাত দ্রব্য। আর যদি একের কম আসে, মাইনাস তো তুলে ফেলছো তাই না? মাইনাস তোলার পর যদি দেখো যে 0.1, 0.5, 0.99, 0.97 এরকম যদি থাকে বুঝবা যে দ্রব্যটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে আমরা ইপির ভিত্তিতে কয় ধরনের দ্রব্য পাবো? 2 ধরনের দ্রব্য পাবো। পরীক্ষা যদি আসে দাম স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্য কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে বিলাসজাত দ্রব্য, একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে বিলাসজাত দ্রব্য কোনগুলো? যেগুলোর আনসার ইপি এর মান একের বেশি আসবে, আর যেগুলো আনসার ইপি এর মান একের কম আসবে সেগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। একের বেশি আসলে বিলাসজাত, একের কম আসলে নিত্য প্রয়োজনীয়। কথাটা একটু মুখস্থ করো। ইপি এর মান একের বেশি বিলাসজাত, একের বেশি বিলাসজাত, আর একের কম নিত্য প্রয়োজনীয়, স্যাম্পল বলো। ইপি এর মান একের কম আসলে কোন জাতের দ্রব্য হবে? থ্যাংক ইউ। একের বেশি আসলে কি হবে? থ্যাংক ইউ সো মাচ। স্যাম্পল যেহেতু পারছে তোমরা অবশ্যই পারবা, কারণ স্যাম্পল ছিল সবচেয়ে ট্যালেন্টফুল স্টুডেন্ট। এরপর আসো ইওয়াই এর মান। দেখো ইওয়াই এর মানও আবার দুটো আসতে পারে। একটা হচ্ছে ইওয়াই এর মান কিন্তু আবার একের কম, একের বেশি বা একের কম না, এদের আনসারটা অন্যরকম। এদের আনসারটা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক, ঠিক আছে? ইওয়াই এর মান যদি ধনাত্মক আসে, মনে রাখবে ইওয়াই এর মান যদি ধনাত্মক হয়, অথবা ইওয়াই এর মান হচ্ছে ঋণাত্মক হতে পারে। ইওয়াই এর মান হচ্ছে ঋণাত্মক, হয় ধনাত্মক হবে, না হয় কি হবে? ঋণাত্মক। যদি ইওয়াই এর মান ধনাত্মক হয় বুঝবা দ্রব্যটা হচ্ছে তোমার সাধারণ বা তোমার হচ্ছে ভ্যাবলেন দ্রব্য, সাধারণ বা ভ্যাবলেন দ্রব্য। আর যদি দেখো যে ইপি এর মান ঋণাত্মক আসে, তার মানে বুঝবা যে দ্রব্যটা হচ্ছে নিকৃষ্ট বা গিফেন দ্রব্য, ঠিক আছে? ইওয়াই এর মানের ভিত্তিতে বলছি, ঠিক আছে? এবার আসো, আর বাকি আসছে কি ভাই? ইওয়াই এর মান তো গেল, তাই না? ইওয়াই এর মান গেল। আরটা আছে ইসি। আচ্ছা, ইসি এটা এখানে লিখে ফেলি। ইসি এর মান কি হতে পারে? ইসি এর মান হচ্ছে, আমি এইদিকে লিখি, তোমরা খাতায় একটু সুন্দর করে লিখিও, পাশাপাশি লিখিও। ইসি এর মান হচ্ছে ধনাত্মক হইতে পারে, ধনাত্মক, অথবা হইতে পারে ঋণাত্মক। ধনাত্মক হইতে পারে অথবা কি হইতে পারে? ঋণাত্মক। যদি মনে করো যে ইসি এর মান ধনাত্মক আসছে, বুঝবা দ্রব্যগুলো হচ্ছে পরিবর্তক। সামনে কি বলছে? পরিবর্তক। এটা হচ্ছে পরিপূরক। একটা হচ্ছে পরিবর্তক, একটা হচ্ছে পরিপূরক। এটা হচ্ছে পরিপূরক। স্যাম ভাই, ইয়াস। তাহলে হচ্ছে আমরা এখানে দ্রব্যগুলো দেখো একটু কথা শেষ হলো। কোনটা দিয়ে দিব? এটা দিয়ে দিই। দেখো ইওয়াই এর ভিত্তিতে দ্রব্য 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ দ্রব্য বা নিকৃষ্ট দ্রব্য, অথবা আমরা বলতে পারি ভ্যাবলেন বা গিফেন দ্রব্য। ইওয়াই এর দ্রব্য হচ্ছে 2টা, আবার ইসি এর দ্রব্য 2টা। একটা হচ্ছে পরিবর্তক, আর একটা হচ্ছে পরিপূরক। আর ইপি এর দ্রব্য হচ্ছে তোমার কয়টা? ইপি এর দ্রব্য 2টা। একটা হচ্ছে বিলাসজাত দ্রব্য, একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে কখন কোনটা বলবো সেটা ডিপেন্ড করতেছে আমার কি ফলাফল আসতেছে। দেখো এগুলো হচ্ছে ফলাফল, একের বেশি বা একের কম। আর এটা হচ্ছে হয় ধনাত্মক হবে, না হয় ঋণাত্মক হবে। এটা হচ্ছে ফলাফল। আর এটা হচ্ছে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ধনাত্মক হলে পরিবর্তক, ঋণাত্মক হলে পরিপূরক। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো যদি খাতায় লিখে নাও ভালো কথা। না লিখলে কি করবা? না লিখলে এসএস নিয়ে নিবা, আর কি করবা?
ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু লাগবে। এখানে দেখো তোমার মনে হচ্ছে যে এটার মধ্যে কোনো কাজের না, এই কথাটা কত ইম্পর্টেন্ট জিনিস সেটা জীবনেও বুঝবে না। তারপর দেখো ইপি এর যে বিতর্গত কথাবার্তা আছে সেগুলো তোমাদেরকে আমি রেকর্ড ক্লাস করে দিয়ে দিব, ঠিক আছে, এগুলো বেসিক বিষয়গুলো রেকর্ড ক্লাস করে দিব। আপাতত আমরা রেকর্ড মানে বেসিকের এত ভিতরে ডিপে যাওয়া দরকার নেই, আমরা এখন ম্যাথ প্র্যাকটিস করবো। তো তোমরা একটু সবাই এটা একটু মুখস্থ করো, আমরা একটা ম্যাথ প্র্যাকটিসে একটু সামনে যাই। ও সেম ভাই বিয়ে করাই দাও না। স্যাম ভাই তুমি কেমন আছো? স্যাম ভাই তুমি ভালো আছো? তোমার বাসার সবাই ভালো আছে? তোমাকে আমি বলছি বই একটা, তুমি আনছো সবগুলা, যাক ভালো করছো, নাহলে তোমার থেকে আওয়াজ যায় না। আমি এত ভাই তোমাকে কষ্ট করার পক্ষে না। কি এড়ো অ্যাঙ্গুরি হানাগে হস। স্যাম ভাই তুমি কি বললাম ভাই, এখন থামি আছে তো চা আনো না প্লিজ, আমাদের সবার জন্য একটু চা নিয়ে আসো। চাটা নিয়ে আসলে আমাদের আলোচনাটা আর একটু সুন্দর হবে, সদর প্রসারী হবে। ইউ আর দ্য ভেরি ভেরি সুদূরবুদুর পার্সন। তো আমরা একটু আলোচনা করব এখন, প্র্যাকটিস করবো আর কি, ঠিক আছে। তো প্র্যাকটিস করার জন্য আমাদের একটা ম্যাথ দরকার। 2021 সালের বোর্ড কোয়েশ্চেন থেকে একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করা চেষ্টা করি। স্থিতিস্থাপকতা আলোকে। আচ্ছা একটা কঠিন প্রশ্ন থেকে শুরু করি। কঠিন প্রশ্নগুলো যদি সলভ করতে পারি আমাদের বোধহয় আর প্যারা হবে না। এটা হচ্ছে ঢাকা 21-এ আসে। তোমাদের কাছে যদি ঢাকা বোর্ড 21-এর কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা একটু দেখবা। তো সেখানে উদ্দীপকটা ছিল এরকম যে এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। এবং আমার কাছে ছিল যে এখানে হচ্ছে একটা 1 টাকা দিছে, বাট এই 1 টাকার কোনো কাজ নাই, বলছে 2 টাকা দামে চাহিদা হচ্ছে 6, এখানে 6, এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 3 আর 4, 3 আর 4, আর এখানে হচ্ছে তোমার একটা 2 ছিল। এগুলোর কোনো কাজ নাই, বাট আমাকে বললো যে এটা হচ্ছে চাহিদা রেখা, এখানে কোনটা এ আছে, এখানে এ আছে, এখানে হচ্ছে বি আছে, বি, আর এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ডি প্রাইম। আর এখানে বললো যে চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ এখানে বলছে কিউডি অফ এক্স, মানে এক্স দ্রব্যের চাহিদা। ভয় পাইও না, এক্স একটা আছে বলে ভয় পাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে। আর এদিকে দাম, এক্স মানে হচ্ছে এক্স দ্রব্যের চাহিদা, কিউডি অফ এক্স থাকা মানে কি বলতো, এক্স দ্রব্যের চাহিদা। আর কিউডি অফ ওয়াই থাকলে ওয়াই দ্রব্যের চাহিদা, কিউডি অফ কলম থাকলে কলমের চাহিদা। তারপর হচ্ছে যাই বলুক দেখে না, বুঝতে পারছো, কিউডি অফ যেটা থাকবে সেটা চাহিদাকে বোঝাচ্ছে। তো এখান থেকে তোমাকে একটা গ নম্বরে বলছে চাহিদার সমীকরণ তৈরি করো। তো চাহিদার সমীকরণ কিভাবে তৈরি করো সেটা তোমরা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা যে চাহিদার সমীকরণের একটা সূত্র আছে কিরকম, কিউডি মাইনাস কিউডি 1, কিউডি 1 মাইনাস কিউডি 2 সমান সমান পি মাইনাস P1, P1 মাইনাস P2। এই ক্লাসগুলো না পাইলে ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে লেকচার 2 অথবা 3-তে পাবা, লেকচার 2 অথবা 3-তে পাবা, ঠিক আছে, দ্বিতীয় দিয়ে র্যাপিড ক্লাসের কোর্সগুলোতে পাবা। এবং ঘ নম্বরে বলছে এক্স দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা বের করে এক্স দ্রব্যের প্রকৃতি উপর মন্তব্য করো। এক্স দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা বের করে এক্স দ্রব্যের প্রকৃতি, মানে এক্স দ্রব্যটা এখানে যে এক্স দ্রব্য বলছে এই এক্স দ্রব্যটা কি চাল নাকি ডাল নাকি টিভি নাকি ফ্রিজ, কোন জাতের দ্রব্য সেটা আমাকে বের করতে বলছে। তো এখন এইরকম চিত্র দেখলে অনেকে ভয় পায়, এরকম চিত্র দেখলে অনেকে কিন্তু ভয় পায়। এখন ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা আছি এখানে সবাই ইয়েস, আগে পারতাম না এখন পারবা, অবশ্যই পারবা। কেন পারবো না ভাই, আমরা ক্লাসগুলো নিচ্ছি তোমরা পারার জন্য। এখন তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো কেন পারবো না ভাই? আমি তো ক্লাসগুলো নিচ্ছি আমি নিজে পারি বলে, তো আমি যা পারি তোমাকে দিয়ে দিচ্ছি, এখন তুমিও তো পারবা চাইলে, একটু কষ্ট করে ক্লাসগুলো করতে হয় আর কি। এখন এক্স দ্রব্যের স্থিতিস্থাপকতা বের করে কিন্তু এক্স দ্রব্যের প্রকৃতি বলছে, এক্স দ্রব্যটা কোন জাতের দ্রব্য সেটা বলতে বলছে। তো আগে প্রথমে তাহলে স্থিতিস্থাপকতা বের করতে হবে, তাই না? তো এখন এই ধরনের স্থিতিস্থাপকতা বের করতে বললে তখন দেখো এগুলো আমরা কিন্তু ঘ নম্বর প্রশ্নটা এমনিতে জাস্ট আনসার করে দিলে হবে না, প্রথমে আমরা তোমার ইপি কাকে বলে সেটা বলবো, ইপি কাকে বলে সেটা বলবো, ইপি কাকে বলে সেটা বলবো, অর্থাৎ ইপি এর সংজ্ঞাটা দিয়ে দেবো। সংজ্ঞাটা দিয়ে এবার আমরা এই যে এখানে চিত্র থেকে আঁকতে একটু যদি প্যারা লাগে, চিত্র থেকে যদি আঁকতে প্যারা লাগে, আমরা জাস্ট এভাবে একটা বক্স করবো, কোনো সমস্যা নাই যদি এরকম একটা বক্স করি, পি অফ এক্স কিউডি অফ এক্স, অর্থাৎ এক্স এর চাহিদা এক্স এর ওয়াই। দেখো তো এখানে এই বিন্দু থেকে আসে, ও আচ্ছা এখানে একটা দাম দিই নাই, বুঝো নাই, এখানে 3 টাকা দাম ছিল, তো 3 টাকা দামে দেখো 3 টাকা এই বিন্দুতে দেখো, এই বিন্দুতে দেখো, এই হচ্ছে প্রাথমিক বিন্দু, ঠিক আছে, এই বিন্দুতে দাম কত টাকা, স্যার ভাই ওটা দাও, চাহিদা কত 4,
এবার দেখো বিবিন্দুতে কত দাম কত 2, চাহিদা কত 6, দাম 2, চাহিদা 6। একটা বক্স করলাম, ঠিক আছে। এবার আমরা ইপিআর সূত্রটা লিখবো, বাই ইপি সূত্রটা লিখবো। ইপি সূত্রটা কি ডেল কিউডি ডিভাইড বাই ডেল পি, পি ডিভাইড বাই কিউডি। তো আমি তোমাদেরকে বলছি যে চাহিদা স্থিতিস্থাপকতার একটা দ্রব্য নিয়ে কথা বলা হয়, একটা দ্রব্য। সুতরাং তুমি এখানে চাইলে দেখো এখানে এক্স যেহেতু একটা দ্রব্য বলছে, তুমি চাইলে এখানে এক্স 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 বলতে পারো, অর্থাৎ এক্স দ্রব্যের দাম, এক্স দ্রব্যের চাহিদা, এক্স দ্রব্যের দাম, এক্স দ্রব্যের চাহিদা, এভাবে করে বলতে পারো, সমস্যা নেই। এবার এই সূত্রের একটা সূত্রের ব্যবহার শিখো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি একটা সূত্রের ব্যবহার শিখো, তুমি এরকম 1000 সূত্র তুমি বাসায় প্র্যাকটিস করতে পারবে। একটা সূত্রের ব্যবহার শিখো জাস্ট। এখানে দেখো ডেল কিউডি আছে, এক্সটা পড়ে যায়, এখানে এক্স ওয়াই জেড যে কোনো কিছু থাকতে পারে, সমস্যা নাই। এক্স আছে এই জন্য এক্স লিখলাম, কমলা থাকলে কমলা লিখলাম, আপেল থাকলে আপেল লিখতাম। এতে দেখো ডেল একটা শব্দ দেখতে পাচ্ছ না, এটাকে বলা হয় ডেল। কি বলা হয় বলতো? ডেল্টা। ত্রিভুজের মতো দেখতে, এটা হচ্ছে ডেল্টা। আর এই ডেল্টা শব্দের অর্থ, এটাকে আমরা সংক্ষেপে বলি ডেল। ডেল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। আর পরিবর্তন বের করতে হয় পরবর্তী বিয়োগ পূর্ববর্তী, অর্থাৎ পরে যেটা আছে সেটা হচ্ছে আগেরটা বিয়োগ, পরে যেটা আছে সেটা হচ্ছে আগেরটা বিয়োগ। যদি কমন সেন্স থাকে এত প্যারার দরকার নেই, একদম সহজেই বলা যায়। দেখো আমার আগে যে চাহিদা ছিল, ডেল মানে কি পরিবর্তন, কিউডি মানে কি চাহিদা। ডেল মানে কি পরিবর্তন, কিউডি মানে কি চাহিদা। তার মানে আমরা বলতে পারি না ডেল কিউডি মানে হচ্ছে চাহিদার পরিবর্তন। ডেল কিউডি মানে কি চাহিদার পরিবর্তন। এই পরিবর্তন মানে কি ডেল, কিউডি মানে কি চাহিদা, এই জন্য চাহিদার পরিবর্তন। তো এখন চাহিদার পরিবর্তনটা দেখো, আগে 4 ছিল এখন 6 হয়েছে, আগে 4 এখন 6। বলো চাহিদা কি বাড়ছে নাকি কমে গেছে? অবশ্যই কমে গেছে। কতটুকু কমছে? -2। এখন যদি আমি এইভাবে করে বের করতে চাই যে পরিবর্তন যদি বের করতে চাই, পরবর্তীতে কত হয়েছে 6, আগে কত ছিল 4, সরি 4 থেকে 6 হয়েছে, বাড়ছে যে না, কমে নাই তো, 2 হয়েছে। তাহলে দেখো 4 থেকে 6 বিয়োগ করলে কত, 2 একক বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে বেড়ে গেছে 2 একক, এটা হচ্ছে আমার ডেল কিউডি। এবার আসো ডেল পি। বলো ডেল মানে কি? ডেল মানে কি বলছে একটু আগে? ডেল মানে হচ্ছে পরিবর্তন। কার পাশে আছে পি, পি মানে প্রাইস নাকি প্রাইস, ঠিক আছে। তো এখন ডেল পি মানে ডেল পরিবর্তন। ডেল মানে পরিবর্তন, কার পরিবর্তন? দামের পরিবর্তন। তাহলে দাম দেখো, আগে দাম কত ছিল 3, এখন কত 2, ঠিক আছে। আমি যদি সূত্র, তাহলে বলো না দাম বাড়ছে নাকি কমছে? অবশ্যই কমছে, -1 কমছে, -1 টাকা কমে গেছে। এখন আমি যদি সূত্রের সাহায্যে বের করি, দেখো পরবর্তী বিয়োগ পূর্ববর্তী, পরে কত হয়েছে 2, পূর্বে কত 3, তাহলে -1। বুঝতে পেরেছো? আর দেখো এখানে পি, একটা পি আছে না, পি অফ এক্স, পি এখানে কি ডেল আছে বাবা? এখানে ডেল আছে, ডেল নাই। ডেল না থাকলে মনে রাখবা প্রথমটা, ডেল না থাকলে মনে রাখবা প্রাথমিক, ডেল না থাকলে কি প্রাথমিক কত আছে? প্রথম হচ্ছে 3 টাকা। এবার দেখো কিউডি বলো ডেল আছে, কিউডির আগে কি ডেল আছে? এখানে ডেল আছে, ডেল নাই। ডেল না থাকলে কি বলছি? প্রাথমিক হচ্ছে কত 4। তাহলে দেখো এই যে মানগুলো বের করছি, এই মানগুলো জাস্ট এখানে বসে দিলে কাজটা শেষ। তাহলে মান কত পাইলাম? 2 পাইলাম, আর এদিকে পাইলাম -1 ইন্টু পাইলাম 3 ইন্টু পাইলাম 4। এটা কি চলতেছে নাকি কি? কই বাতাস, কই আওয়াজ নাই? 24 দিছো যে জন্য, 24-এ দিছো, কাজ হবে, জেনারেট করবে। দেখো তাহলে এখানে কাটলাম 2, তাহলে এখানে ভাগ করা যাবে না, 3/2, 3/2। এখন একটা কথা খেয়াল কর ভাই, এখানে কমন সেন্স দিয়ে একটা কথা খেয়াল কর। তোদেরকে আমি একটা কথা আগে লিখে আনছি, কোথায় লিখে আনছি একটু দেখি আমার মনে আছে কিনা। এই যে কোথায়, এখানে একটা কথা লিখেছি, ইপি এর মান। এই কথাটা দেখো, এই কথাটা একটু দেখো। ইপি এর মান সব সময় কি হবে? ঋণাত্মক হবে। আমাদেরকে ঋণাত্মক চিহ্ন কি করতে হবে? অবজ্ঞা করতে হবে। ইপি এর মান সবসময় ঋণাত্মক হবে, আর ঋণাত্মক চিহ্নটা সবসময় কি করতে হবে? অবজ্ঞা করতে হবে। এখন দেখ এখানে ঋণাত্মক আসছে, এই দেখ ঋণাত্মক আসছে, এখানে ঋণাত্মক একটা আসছে। এখন আমাকে কি করতে হবে? ঋণাত্মকটা অবজ্ঞা করতে হবে। এই জন্য আমি লিখলাম 2/3। কথাটা কীভাবে লিখতেছি দেখ ভাই, লিখলাম 2/3, এভাবে লিখবো ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে। এটা ঋণাত্মকটা অবজ্ঞা করতেই হবে, অবজ্ঞা করে। এখন তুই ভাগ কর, ক্যালকুলেটার তো নিয়ে যাবে অবশ্যই। 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5। বল এখন 1.5, স্যাম ভাই বলো 1.5। এটা কি 1-এর বেশি নাকি 1-এর কম? 1-এর বেশি নাকি 1-এর কম? 1-এর বেশি হলে কি দ্রব্য বলছিলাম মনে আছে? 1-এর বেশি হলে দ্রব্য। এখানে আমার সাথে দেখো, এখানে তোমাদের স্যাররা বড় স্যাররা ক্লাস করতেছে। আগামী থেকে ক্লাস নিবে হচ্ছে তামিল স্যার আর হচ্ছে সেন্সার। এখানে দেখো 1-এর বেশি, তার মানে আমার এখানে যেটা এক্স বলছে ভাই, এখানে যেটা এক্স দ্রব্যের কথা বলছে, কোথায়? এইটা হইতে এক্স দ্রব্যের কথা বলছে। এই এক্স দ্রব্যটা হচ্ছে 1-এর বেশি আসছে। তোমরা বলো 1-এর বেশি আসলে কি জাত দ্রব্য? তোমরা এখন বলো, তোমরা নিজেরা বলো তো, 1-এর বেশি আসলে কি জাত দ্রব্য? এখন নিজেরা বলো 1-এর বেশি আসলে 1-এর বেশি আসলে কি জাত দ্রব্য হয়?
একের বেশি আসলে কি জাত দ্রব্য হয় বলো, নিজেরা একটু বলো। একের বেশি আসলে আমি আজকে একজন থাকলে একজন, আমি আজকে 2 ঘন্টা নিব ক্লাস। তাহলে বলো একের বেশি থাকলে, বলো 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 একটু সবাই একটু বলো যে একের বেশি থাকলে কি জাত? বিরাট জাত। গুড 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 গুড। তাহলে আমরা লাস্টে সুন্দর করে একটা মন্তব্য লিখবো, যেহেতু ইপি এর মান, কথাটা কীভাবে লিখবো? যেহেতু ইপি এর মান একের বেশি, সেহেতু এক্স দ্রব্যটি হলো বিলাসজাত দ্রব্য। এক্স দ্রব্যটি হচ্ছে বিলাসজাত দ্রব্য। বুঝতে পারলে ইয়েস লিখেন। গুড গুড। আজিজুর রহমান, আই থিঙ্ক সে হচ্ছে চট্টগ্রামের বাইরে। আজিজুর রহমান, সে অনেক দূরের, সে হচ্ছে আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, অনলাইন প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট। থ্যাংক ইউ আজিজ, তুমি অনেক দূর থেকে আমাদের সাথে কোঅপারেট করতেছো। স্যাম ভাই একটা গান ছেড়ে দাও তো। ওই স্যাম, ডু ইউ হিয়ার? কি লাগবে? আচ্ছা, এবার আমরা একটা প্রশ্নে যাচ্ছি। দেখো এটা হচ্ছে কুমিল্লা 21। এই কুমিল্লা 21 যে বোর্ডটা আসছে দেখছো, কুমিল্লা বানান ভুল হয়েছে না? ঠিক আছে, কুমিল্লা 21। এই কুমিল্লা বোর্ডের যে প্রশ্নটা আসছে, বুঝছো, এই প্রশ্নটা অনেকবার আসছে। তো আমরা একটু প্রশ্নটা একটু লিখি। প্রশ্নটা ছিল এরকম যে এক্স দ্রব্যের দাম, আমরা এক্স দ্রব্যের ডাইরেক্ট লিখে ফেলি, এক্স দ্রব্যের দাম, আর ছিল এক্স এর চাহিদা, আর এটা ছিল ওয়াই এর চাহিদা, আর এটা ছিল 12 টাকা 14 টাকা, আর এটা ছিল 12 একক 8 একক। দেখো এগুলো চাহিদাগুলো হয় এককে, আর দামগুলো হয়তো টাকায় বা কোটি বা ডলার, যে কোনো কিছু, বুঝতে পারছো? চাহিদাগুলো কিন্তু একক হয়, মনে রাখবা। এটা 14 আর এটা হচ্ছে 18। তো দেখো এখন আমাকে বলছে, গ নম্বরে বলছে যে কি, তোমার এক্স দ্রব্যের চাহিদার দাম স্থিতিস্থাপকতা বের করো। চাহিদার দাম স্থিতিস্থাপকতা বের করো। এক্স দ্রব্যের চাহিদার দাম স্থিতিস্থাপকতা বের করো। 2 নম্বরে বলছে কি, বলছে যে আর আর ই বের করে, বলছে কি আর আর স্থিতিস্থাপকতা বের করে, আর আর স্থিতিস্থাপকতা বের করে, তোমার কি বলছে, আর আর স্থিতিস্থাপকতা বের করে ওইদের দ্রব্য দুটির সম্পর্ক বলছে। তাহলে এই দ্রব্য দুটির সম্পর্ক মানে ওরা কোন জাতের, ওরা কোন ধরনের সম্পর্ক। আমরা জানি সম্পর্ক 2 প্রকার, একটা হচ্ছে পরিপূরক, আর একটা হচ্ছে ওদের সম্পর্ক হচ্ছে পরিবর্তক। অর্থাৎ একটা ছাড়া একটা চলে না, আর একটা ছাড়া একটা চলে। ঠিক আছে, এই দুইটার মধ্যে কোন জাতের। প্রথমে এক্স দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা বের করতে বলছে। তাহলে এখন দেখো এক্স দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা বের করতে বললে আমাদের সব কাজ হচ্ছে এক্স দ্রব্যকে নিয়ে। তাহলে গ নম্বর যখন বের করবা তখন হুট করে আনসার বের করার চেষ্টা করবো না, প্রথমে দাম স্থিতিস্থাপকতা কাকে বলে বলবা, অর্থাৎ ইপিএস সংজ্ঞা দিবা। ইপিএস সংজ্ঞা দিয়ে তুমি ওখান থেকে বক্সটা করবা। বক্সটা করলে ভুল হবে না, বুঝতে পেরেছো? বক্সে কি লিখবা বলো তো? এক্স এর দাম লিখবা, এক্স এর দাম লিখবা, আর হচ্ছে এক্স এর চাহিদা লিখবা। কেন আমরা শুধু এক্স এর দাম এক্স এর চাহিদা আনছি? কারণ আমাকে শুধু এক্স এর কথা বলছে, এই জন্য। তো এখন 12 14 12 8। এখন ইপিএস সূত্রটা লিখবো। ইপিএস সূত্র কি? ডেল কিউডি ডিভাইড বাই ডেল পি ডিভাইড বাই কিউডি। যেহেতু দাম স্থিতিস্থাপকতা, এই জন্য দাম স্থিতিস্থাপকতা। তাহলে একদম কমন সেন্স দিয়ে করে ফেলতে পারি আমরা চাইলে। একের কম আসলে নিত্য প্রয়োজনে, হ্যাঁ একের কম আসলে নিত্য প্রয়োজনে, এক বেশি আসলে বিলাচার। ঠিক আছে, গুড। হ্যাঁ, তো এখানে দেখো একদম কমন সেন্স দিয়ে করতে পারবো যে চাহিদাটা দেখো, চাহিদাটা কমে গেছে, তাহলে চাহিদা কমে গেছে -4। আর যারা এভাবে করতে চাও ডেল কিউডি এভাবে করতে পারো, নিচেরটা থেকে আগেরটা বিয়োগ 8 - 12 = -4। এগুলা বাচ্চাকালের অঙ্ক আর কি। তারপর দেখো ডেল
ডেল পি আমরা যদি কমন সেন্স দিয়ে করি, দেখো আগে 12 ছিল এখন 14, দাম বেড়ে গেছে +2, এখানে কমে গেছে -4, আর এখানে +2, এই যে +2 প্লাসটা লিখতে হয় না, জাস্ট 2 লিখলে হয়, ইনটু, তাহলে তুমি যদি বের করতে চাও এই যে 14 - 12 = 2, আর এখানে পি মানে পি, দেখো পি এর আগে তো ডেল নাই, ডেল না থাকলে কি বলছি প্রথমটা মানে কত 12, এখানে 12, তাহলে এখানে 12, আর কিউডির আগে ডেল নাই, এই যে কিউডির আগে ডেল নাই, তাহলে প্রথমটা লাগবে, তাহলে 12, তাহলে 12 কাটা গেল, এখানে যদি কাটি -2, আর এখানে যদি -2, এই দেখো এই যে ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে একটা কথা লিখি, এটা যদি না লিখি আমরা এইদিকে দুইটা উলম্ব রেখা দিলে এগুলোকে বলা হয় উলম্ব রেখা, ভার্টিক্যাল লাইন, এই দুইটা লাইন দিলেও তুমি জাস্ট 2 লিখে দিতে পারো। ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে কথাটা না লিখে তুমি তোমার কি জাস্ট 2 লিখে দিতে পারো, দুইটা উলম্ব রেখা দিয়ে। তাহলে এখন বলো আমাদের যে আনসার 2 আসছে, বলো আনসার যে 2 আসছে এটা কি বিলাতজাত দ্রব্য হবে নাকি নিত্য প্রয়োজনীয় দ্রব্য হবে? এই স্যাম্পল কেন বিলাত আনতে গেলাম আর ওদের তুমি নিয়ে রে হন একদম বড় হয়ে রে, হ্যাঁ -2 এর চেয়ে বড়, -2 তো এটা 2 ঠিক আছে, -2 একটা আগে আসছে না, বলছি যে কি -2 আসলে মাইনাসটা আগে কি তুলে ফেলতে হবে, তারপর বাকিটা কালকে থেকে স্যাম ভাই নিবে তোমাদের ক্লাস। তাহলে বলো 2, এখন স্যাম ভাই বলছে বিলাতজাত, স্যাম ভাই কি ঠিক নাকি ব্যাটিক? বলো স্যাম ভাইয়ের পক্ষে কারা কারা আছে, যারা হচ্ছে এখানে মানে কয়েকজন 4-5 জন হয়তো বাইরের স্টুডেন্ট দেখতেছো, আমি জানি যেগুলো হচ্ছে আমার পরিচিত স্টুডেন্ট। তো স্যাম ভাইকে তোমরা চেনো না? স্যাম হচ্ছে হি লাইকস, দ্যাটস দ্য পারসন, এরকম একটা মোটাসোটা মানুষ, তার একটা বড় ভুঁড়ি আছে এবং সে কয়েকদিন ধরে সেটা কমানোর চেষ্টা করতেছে। তো সে হচ্ছে আমাদের GM, সে হচ্ছে আমাদের কি বলতো GM, সে আমাদের গার্মেন্টসের ম্যানেজার, গার্মেন্টসের ম্যানেজার, সে হচ্ছে আমাদের খুবই প্রিয় একজন পার্সন। তো ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের আমরা প্রায় একদম খুব কাছাকাছি চলে আসছি। ওই স্যাম ভাইয়ের পক্ষে অনেকে হাত তুলে দিয়েছে। স্যাম ভাই তুমি ওদের পক্ষে কি বলো, ওদেরকে কি বলতে চাও? তোমার পক্ষে অনেকে হাত চলছে, আমরা আসছি তোমার পক্ষে, তোমরা বেতনটা ঠিক টাইমে দিয়ে দিও, যারা হচ্ছে আমাদের এখানে কোচিংয়ে পড়ো তারা বেতনটা ঠিক টাইমে দিয়ে দিও। ভাই দেখো লাস্ট ওয়ান, আমরা লাস্টের দিকে চলে আসছি, আমাদের এগুলো দরকার নেই, আমরা এগুলো মুছে ফেলি। ওই লাস্টের আনসারটা সুন্দর করে লিখবার কি, যেহেতু পি এর মান 1 এর বেশি, সুতরাং এটা হচ্ছে বিলাতজাত দ্রব্য। তো আজকে কেন জানি বিলাতজাত দ্রব্য সবগুলো কাছাকাছি চলে আসতেছে, অনেক সময় নিত্য প্রয়োজনীয় আসে, তো তোমরা সেটা খেয়াল করবা। এবার আসো, বলছে যে কি আর স্থিতিস্থাপকতা বের করে, স্থিতিস্থাপকতা বের করে দুইটি দ্রব্যের সম্পর্ক বের করে। এখন প্রথমেই তোমাকে লিখতে হবে আর যেহেতু আছে সুতরাং ইসি এর সংজ্ঞা দিতে হবে। কিসের সংজ্ঞা দিতে হবে? ইসি। কেন? আর বলছে এই জন্য, ঠিক আছে। আর যদি না বলে দুইটি দ্রব্যের সম্পর্কের কথা বললেও মনে রাখবা আর ইসি বের করতে হবে। অনেক সময় কিন্তু আর শব্দটা বলে দেওয়া থাকে না, দুটি দ্রব্যের সম্পর্কের কথা বলে মনে রাখবে যে সেটা আর হবে। এখন ইসি এর সংজ্ঞা লিখছি, এখন আমাদের কি করতে হবে? আর বের করতে হবে। তো আমি তোমাদেরকে একটু আগেই লিখে দিচ্ছি ভাই, আর বললে একটি দ্রব্যের দাম বিবেচনা করলে অন্য দ্রব্যের চাহিদা বিবেচনা করতে হবে। সোজা কথা, একজনের দাম বিবেচনা করলে আরেকজনের কি বিবেচনা করতে হবে? চাহিদা। সুতরাং আমি দেখো এখানে ওয়াই এর কি দেওয়া আছে, ওয়াই এর চাহিদা দেওয়া আছে, কিন্তু ওয়াই এর দাম নাই। আমি চাইলে ওয়াই এর দাম নিতে পারবো না, আমাকে অবশ্যই কার দাম নিতে হবে? এক্স এর দাম নিতে হবে, এবং এক্স এর দাম নিলে অবশ্যই আমাকে এখানে ওয়াই এর চাহিদা নিতে হবে। একজনের দাম আরেকজনের কি নিতে হবে? চাহিদা। কারণ আর এর সম্পর্কটা হচ্ছে এরকম যে একজনের দামের ফলে অন্যজনের চাহিদা। তাহলে দেখো এক্স এর দাম হচ্ছে 12 আর 14, আরে এখানে হচ্ছে 12 আর হচ্ছে 14, এখানে হচ্ছে দেখো চাহিদা হচ্ছে 14 আর 18। দেখে লিখবা, ভুল লিখবা না। এখন ইসি এর সূত্র কি? ইসি এর সূত্র হচ্ছে ওই চাহিদার মতো ডেল কিউডি ডিভাইড বাই ডেল পি ডিভাইড বাই কিউডি। পার্থক্য শুধু কোন জায়গায়? ওই জায়গায় দামটা হচ্ছে এক্স এর, এই জন্য পি এর পাশে এক্স, দামটা এক্স। চাহিদাটা হচ্ছে ওয়াই এর, এই জন্য ওয়াই, ইউডির পাশে ওয়াই। তাহলে এখন দেখো, এখন এই আগের মতোই ডেল কিউডি আছে, বলো ডেল কিউডি ওয়াই, মানে ওয়াই এর চাহিদার পরিবর্তন। বলো আগে কত ছিল? 14, এখন কত হয়েছে? 18। বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। কত বাড়ছে? 4 বাড়ছে। যারা ওই বেলকা নিয়মে করতে চাও, বেলকা মানে বুঝো, নোনাইয়া নিয়ম আর কি, নিচেরটা থেকে আগেরটা বিয়োগ, 18 থেকে 14 বিয়োগ করলে 4, ঠিক আছে। এইভাবে করতে পারো, অথবা কমন সেন্স দিয়ে করতে পারো যে 4, ঠিক আছে। এবার দেখো দাম, দেখো ডেল পি অফ এক্স, তাহলে এক্স এর দামের পরিবর্তন। এক্স এর আগে দাম কত ছিল? 12, এখন কত হচ্ছে? 14। বাড়ছে না কমছে? বাড়ছে। কয় টাকা বাড়ছে? 2 টাকা বাড়ছে।
কয় টাকা বাড়ছে? 2 টাকা বাড়ছে। তাহলে ওই নিয়মে করতে গেলে 14 - 12, নিচেরটা থেকে আগেরটা বিয়োগ, নিচেরটা থেকে আগেরটা, নিচেরটা থেকে পরবর্তী বিয়োগ পূর্ববর্তী, পরবর্তী বিয়োগ পূর্ববর্তী, সমান সমান 2 আমরা লিখতে পারি 2। আর যদি px দেখো এখানে px, তাহলে এখানে কি ডেল আছে? ডেল আছে? নাই। ডেল না থাকলে প্রথমটা 12, বলো কিউডি ওয়াই ডেল আছে? ডেল আছে? ডেল আছে? নাই। না থাকলে কত? 14। এই যে 12 আর 14 এখানে লিখে দিতে পারো চাইলে। এবার আমরা একটু কাটাকাটি করলে এখানে কীভাবে কাটলে ভালো হয় বলো? এটা হচ্ছে 6 হবে, ঠিক আছে। আবার এখান থেকে কাটলে 3 হবে, এটাকে কাটলে না 2 দিয়ে এটা 7, তাহলে উপরে হচ্ছে 3 × 4 = 12, 3 উপরে হচ্ছে এটা 3কে কী দিয়ে কাটবো? কাটা যাবে না তো। দেখো 2 দিয়ে এটাকে কাটলে 6, আবার আমি যদি 2 দিয়ে এটাকে কাটি 3 হবে, 2 দিয়ে কাটলে 7 হবে, আর উপরে 3 × 4 = 12, 12/7। বলো এখন এই যে 12/7 যায় আসুক, 7 × 14 হয়ে যায়, তাহলে 1 something আসবে। 7 × 7 = 7, 5, আরে 22, 7, 8, 56, এই কিছু একটা আসবে আর কি, মানে 1 something আসবে। বলো এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? 1 something, এখানে কি নেগেটিভ আসছে? 1.7। তাহলে এটা পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই পজিটিভ। তো আমি তো তোমাদেরকে বলছি ইসি এর মান হয় পজিটিভ আসবে না হয় নেগেটিভ আসবে। এখন যেহেতু পজিটিভ আসবে আমরা বলে দিছি রে ভাই, যারা পড়ালেখা করে তাদের কোনো প্যারা নাই। এই যে দেখো ইসি এর মান কোথায়, এই দেখো ধনাত্মক। ইসি এর মান যদি ধনাত্মক, দ্রব্য দুইটা কি পরিবর্তক, ওখানে তার মানে বোঝাচ্ছে, তার মানে এখানে যে আমরা ইসির মান 1.7 পাইছি এটা পজিটিভ, তার মানে বোঝাচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে, এক্স এবং ওয়াই হচ্ছে এরা পরিবর্তক দ্রব্য, অর্থাৎ এরা একজন ছাড়া একজন চলতে পারবে, চলতে পারবে। অর্থাৎ আমি যদি এক্স ইউজ না করিও ওয়াই ইউজ করতে পারবো। টোটাল কত হচ্ছে? এক্স যদি কলম হয় ওয়াই হচ্ছে পেন্সিল, ওয়াই হচ্ছে কি পেন্সিল। এক্স যদি বাল্ব হয় ওয়াই হচ্ছে মোমবাতি, এক্স যদি বেগুনি হয়, এক্স যদি কি হয় বেগুনি, আর ওয়াই হবে লাউনি। এই লাউনি আর বেগুনি বিপরীতটা পরিবর্তক না? লাউনি মানে বুঝোস কি? লাউনি মানে বুঝোস তুই? মিষ্টি কুমড়া দিয়ে যেটা করে সেটা, গুড, তুই তো পারোস। এক্স যদি চা হয় ওয়াই হবে কি কফি, মানে একটা ছাড়া একটা চলবে, বুঝতে পেরেছো? তার মানে এখানে যে কোনো একটা দ্রব্য হতে পারে। এক্স আর ওয়াই টোটাল কথা হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে পরিবর্তক, এদের একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই, বিকজ ইসি এর মান পজিটিভ, ইসি এর মান কি পজিটিভ। এই হলো কথা, এগুলোই আসে পরীক্ষায়। এখন বাসা অফ কেন হয়ে গেছে এটা? মানে সেন্সর 21 দিয়ে আমার হচ্ছে 21 বরাবর আসলে অফ হয়ে যাবে, 16 দিয়ে মানে 16 আসলে অফ। আচ্ছা। এখন 21 আসলে হবে। এখন যখন 8 জন গরম হবে আবার এটা বাসা একটা পাতলাও গরম হয়ে যাবে। এই বুঝতে পেরেছো বাচ্চা আমার? বুঝতে পেরেছো? এগুলো তোমরা এখন বাসায় 1000টা প্র্যাকটিস করো। আমি তারপরে একটা শর্টকাট আরেকটা জিনিস বলে দিই, যখন ওয়াই বের করতে বলবে তখন বুঝবা যে প্রশ্নে আয় আর চাহিদা দেওয়া থাকবে। দেখবা একজন ব্যক্তির আয় দেওয়া থাকবে, আর মানে আয় এবং চাহিদা দেওয়া থাকবে, একজন ব্যক্তির আয় এবং চাহিদা দেওয়া থাকবে। টোটাল কত হচ্ছে এটা। আর একটা জিনিস আমি তোমাদেরকে পড়াই নেই, সেটা হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা। বলছি অর্থনীতিতে স্থিতিস্থাপকতা 2 প্রকার, একটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা, একটা হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা। যোগান স্থিতিস্থাপকতা অত বেশি ইম্পর্টেন্ট না, যারা পড়তেছো তারা আমার ইকো গ্যালারি বই যারা নিয়েছো, ইকো গ্যালারি বইটা যে নিয়েছো, এই বইটা তোমরা জাস্ট পড়ে নিবে। ওখানে যোগান স্থিতিস্থাপকতা নিয়ে যে কথাগুলো আছে ওই কথাগুলো পড়লেই এনাফ, আর কিছু দরকার নেই। তারপরে যোগান স্থিতিস্থাপকতা ওই চাহিদা স্থিতিস্থাপকতার মতো, মানে আমরা যেটা চাহিদা স্থিতিস্থাপকতা লিখছিলাম না, ওটার সাথে মিলাই এখানে লিখতে পারবা। যোগান নির্ধারকের যে কোনো একটি শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের শতাংশিক পরিবর্তনের অনুপাতকে যোগান স্থিতিস্থাপকতা বলে। এই কথাটা যে আমি তারা বলে দিলাম, এটা যারা চাহিদা স্থিতিস্থাপকতা করে নাই তারা বলতে পারবে না। যদি চাহিদা স্থিতিস্থাপকতা বুঝে থাকো, মন থেকে বুঝো, মন থেকে আমার ক্লাসটা প্রথম থেকে করে আসো, তাহলে তুমি এটা নিজে বুঝে গেছো আমি কি বলতে চাইছি। আর যদি তুমি না বুঝো তাহলে ভাই আবার প্রথম টানি ছাই যাবে। প্রথম দিক থেকে টেনে চলে আসো, অনেকে বুঝবে না টানি ছাই আগে হয়েছি। প্রথম দিক থেকে টেনে নিয়ে আসো, ইউটিউবে পাওয়া ক্লাসগুলো রেকর্ড থাকবে, ফেসবুকে প্রথম দিক থেকে টেনে নিয়ে যাও। টেনে আবার তোমার যতবার ইচ্ছা আমাকে দিয়ে ততবার বলাতে পারবা। তোমার ইচ্ছা হয়েছে স্যার আবার বল, তাহলে টেনে দিবা আবার বলবো, আবার টেনে দিবা আবার বলবো, যতবার ইচ্ছা ততবার বলাতে পারবো। তাহলে তুমি প্রথম থেকে দেখে আসো, দেখবা যে তুমি এটা বুঝে গেছো। আর এটা সূত্র হবে জাস্ট এরকম, ওটা ছিল ইডি বা এটা ছিল কি ইডি, আর এটা হবে ইএস। কেন? সাপ্লাই, ইলাস্টিসিটি অফ কি সাপ্লাই। তাহলে এটা সূত্র হবে, দেখ ওটা ছিল ডেল কিউডি নেই, এটা হবে ডেল কিউএস। পার্থক্য শুধু দেখবে, এখানে শুধু দাম স্থিতিস্থাপকতা বের করতে বলে আর কিছু না। ওই এইগুলো তো এতক্ষণ বের করা শিখেছি। তাহলে এখন তোমাকে অবশ্যই প্রশ্নে দাম এবং যোগান দেওয়া থাকবে। দাম এবং যোগান থেকে তুমি যদি যোগান স্থিতিস্থাপকতা বের করতে না পারো তাহলে এতক্ষণ 2 ঘন্টা ক্লাস করার কোনো মানে হয় না।
এতক্ষণ যা বলেছি তার ভিতরে। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে ভার্সনের একটা ক্লাস নিয়ে। ভার্সনের ক্লাসটা কালকে লাইভ ক্লাসে নিব, সবাই লাইভ ক্লাসটা জয়েন করবা আশা করি। হ্যাঁ হ্যাঁ লেখা যাবে। তাহলে এর পরবর্তীতে তোমাদের যেটা লাইভ ক্লাস হবে তোমরা একটু বন্ধু বান্ধবদের জানিয়ে দাও। এখন থেকে ধারাবাহিকভাবে আমাদের লাইভ ক্লাসগুলো সম্প্রসারিত হবে আর্টস একাডেমি এবং কমার্স একাডেমির পেজ গ্রুপ, যেখান থেকে পারো ওখান থেকে ক্লাসগুলোর সুযোগ থাকবে এবং ক্লাসগুলো রেকর্ডেড অবস্থায় রাখার চেষ্টা করো যতদিন পর্যন্ত তোমাদের পরীক্ষা চলে। হ্যাঁ আমরা একটু বলে দিই, যারা এইচএসসি 23 ব্যাচের বাইরের স্টুডেন্ট আছো, ইয়েস কে আছে? তো ঠিক আছে, আমাদের সাথে এখানে আমাদের ওই গেছে খাবার বরাবর যাও ওকে। তোমাদের সাথে আমাদের স্যাম ভাই তামিম স্যার একটু কথা বলবে। সচরাচর আমি আর্টস একাডেমি পেজ থেকে আসি না লাইভে, তারপরে আজকে অনেকদিন পর তোমাদের সাথে দেখতে আসলাম। তা হচ্ছে মোটামুটি আমি একাই থাকবো না, আমরা সবাই মিলে তোমাকে কয়েকটা কথা একটু বোঝানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে যারা এইচএসসি 2023 ব্যাচে রয়েছো, আমি আবার বলতেছি যারা এইচএসসি 2023 ব্যাচ রয়েছো, তোমরা এতদিন ধরে তোমাদের পরীক্ষাটা সুন্দর মতো তোমাদের যে প্রিপারেশন ছিল প্রিপারেশনগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছো, কিন্তু যথোপযুক্ত কোনো একটা পরীক্ষা দিতে না পারার কারণে, একটা ধারাবাহিকভাবে পরীক্ষা দিতে না পারার কারণে তোমাদের মধ্যে একটা গাফিলতি লেখা আছে যে মনে হচ্ছে আমি হয়তো পারবো না, যে সামনে যে পরীক্ষা আছে এটা হয়তো আমার দ্বারা হবে না, এইচএসসি পরীক্ষা আমার কিছু ঘাটতি আছে, অথবা আরও কয়েকটা পরীক্ষা দিতে ভালো হতো। ওই সুবিধাগুলো আমরা চিন্তা করে আমরা তোমাদের মাঝে নিয়ে এসেছি একটা এইচএসসির প্রোগ্রাম। ঠিক আছে, আমি এইচএসসি প্রোগ্রাম সম্পর্কে একটু জানবো, একটু করে দেখো এইচএসসি 2023 সালে কি কি বিষয়গুলো থাকতেছে। এইচএসসি 2023 তোমরা যারা আমাদের কোচিং মানে কমার্স একাডেমি এবং আর্টস একাডেমির মধ্যে তোমরা কি করবা, ফাইনাল মডেল টেস্টগুলো দিবা। তোমাদের প্রাইস সমূহ তোমরা নিজেরাই অবশ্যই স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ। প্রাইসগুলো কি কি থাকতেছে একটু করে যদি বলি, দেখো যারা প্রথম পুরস্কৃত হবে, যারা প্রথম পুরস্কার পাবে সে একটা না দুইটা ফ্রিজ পাবে। একটা না কয়টা ফ্রিজ? দুইটা ফ্রিজ। কমার্স থেকে একটা ফ্রিজ, আর্টস থেকে একটা ফ্রিজ। কয়টা বললাম? দুইটা ফ্রিজ। কমার্স থেকে একটা, আর্টস থেকে একটা, যারা ফার্স্ট হবে আমাদের ফাইনাল মডেল টেস্টের মধ্যে। সেকেন্ড প্রাইস হচ্ছে ট্যাব। যারা ট্যাব কারা পাবে? তাও যারা আমাদের এখানে সেকেন্ড হবে তারা হচ্ছে কি পাবে? ট্যাব পাবে। এখন ট্যাবের মধ্যে যদি বলতে ট্যাবেও কয়টা থাকবে? দুইটা থাকবে। কমার্স থেকে একটা, আর্টস থেকে একটা। সর্বশেষ থার্ড প্রাইস হচ্ছে স্মার্টফোন। একটা স্মার্টফোন থাকবে, সুদর্শন একটা স্মার্টফোন থাকবে, তাও দুইটা। কমার্স থেকে একটা, আর্টস থেকে একটা। সো আলটিমেটলি বলতে গেলে তোমরা অবশ্যই এই মডেল টেস্টটা কোনোভাবে মিস করবে না, কারণ এটাকে আমি বাবার বলতেছি, এখানে আপনারা অনেক বড় একটা কিছু পাচ্ছ। নিজেদের প্রস্তুতিকে যেভাবে গুছিয়ে নিতে পারতেছ, পাশাপাশি বিগ প্রাইজ তো আছে। বাই চান্স এই লাইভের মধ্যে যে কয়েকজন আসো তোমাদের মধ্যে যে কেউ ফার্স্ট পুরস্কারটা পেতে পারো, তখন তোমার আব্বু অথবা তোমার আম্মু কি পরিমাণ খুশি হবে সেটা তুমি অবশ্যই সবচেয়ে বেশি ভালো জানো। এরপরে তোমাদেরকে আমি আরেকটা একটু করে বিষয় বলি, এটা হচ্ছে এটা চলবে, এটা হচ্ছে আচ্ছা, এটা মূলত এইচএসসি 2024 যারা রয়েছে। আচ্ছা আমি একটু বলি, আচ্ছা যারা এইচএসসি 2024 রয়েছে, 23কে তো বললাম, 24-এ যারা আছো তোমরা কেন মন খারাপ করবা, তোমাদের জন্য বলতেছি। যারা এইচএসসি 2024 ব্যাচ রয়েছে কমার্স একাডেমি এবং আর্টস একাডেমি, তোমাদের জন্য নিয়ে আসতেছে সম্পূর্ণ একটা নতুন ব্যাচ, একদম নিউ ব্যাচ, যেখানে একেবারে জিরো থেকে পড়ানো হবে, একদম শুরু থেকে পড়ানো হবে। সো তুমি ওই অপরচুনিটি কেন মিস করবা? তোমার বন্ধু বান্ধবদের একটু খবর নিয়ে দেখো, এইবার ফার্স্ট টাইম পরীক্ষার মধ্যে ছক্কা মারি আসছে কলেজের মধ্যে, তুমি কেন মারবা না? তুমি যাতে ফার্স্ট ইয়ার ফাইনাল মধ্যে মারতে পারো, তাই অলরেডি বা তাড়াতাড়ি করে চলে আসো কমার্স একাডেমি এবং আর্টস একাডেমির মধ্যে। এই নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের পেজ এর মধ্যে তোমরা আরো অনেকগুলো পাবা। সো জয় স্যার যদি কিছু বলে। একদম সর্বশেষ দেখো, আমরা ক্যামেরার সামনে দুজন আছি, এখানে ক্যামেরার পেছনে আমাদের সম্মানিত বড় ভাই রাজত ভাই, একটু আসুন না, সমস্যা নাই। আমরা যদিও অপ্রস্তুত অবস্থায়, আমাদের এখানে প্রতিদিন আমরা আসলে এটা আমাদের ঘরের মতো, বুঝতে পেরেছো? তোমাদেরকে আমরা যদি এখানে দেখাই তাহলে বুঝতে পারতাম যে আমরা এখানে রাত দিন চেষ্টা করতেছি যে তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। 23 ব্যাচের রেস্টুরেন্ট যারা অনেকদিন ধরে, আমরা ওই ফ্লোর থেকে আসার পর দেখলাম যে তোমাদের একটা আমাদের ব্যবস্থাপনাগত একটু সমস্যা হয়েছে, তার জন্য আমরা আসলে সবসময় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। ভাই আপনারা একটু আসেন না, যদি এই কথাটা একটু যদি বলেন, সমস্যা নেই, আসেন, একটু সমস্যা নেই। যদিও আমাদের রেস্টুরেন্ট খুব কম, তোমরা একটু সবাই বন্ধু বান্ধবকে যাই ভাই আসেন না, আসেন একটু একটু বলেন ভাই 23 ব্যাচের আপনারা যে দিতে পারেন নাই সার্ভিস, এটার ফল কি আর এখন কি করতে যাচ্ছে এখন? তাহলে 23 ব্যাচের যারা স্টুডেন্ট আছো, যারা ইতিমধ্যে দেখছো বা ভিডিওটা পরে যারা দেখবো, তাদের জন্য বলছি
2023 সালে যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এটার একটা কারণ হচ্ছে আমরা যে স্কেডিউল তোমাদেরকে দিছিলাম সেই অনুযায়ী ক্লাসগুলো নিতে আমাদের একটু প্রবলেম হয়েছে। কারণ হচ্ছে আমরা একটা পুরো ফ্লোর শিফট করলাম, আর এই ফ্লোর যে আসে এই ফ্লোর অ্যাকচুয়ালি আমরা একেবারে ফ্লোর বলতে একটা ছাদ ছিল, ওই ছাদ থেকে প্রত্যেকটা রুমকে আবার নতুনভাবে এস্টাবলিশ করা, সব কিছু গোছানো। তোমরা প্রথম এমনভাবে ক্লাস করছো যখন দরজা ছিল না, জানলা ছিল না, ইভেন ফ্যানও ছিল না, এসি ছিল না, ওভাবে তোমরা ক্লাস করছো, আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছো। তো এখন যেহেতু পরীক্ষার বাকি আছে আর বরাবর 2 মাস 3 দিন বা 4 দিন, আজকে যেহেতু 14 তারিখ, বরাবর 2 মাস 3 দিন সময় আছে। তো এই 2 মাস 3 দিনের জন্য আমরা কী করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদেরকে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা বিষয়ের রেকর্ডেড ক্লাস করে রেকর্ডেড ভিডিওগুলো আমরা তোমাদেরকে আমাদের প্রাইভেট যে গ্রুপটা ছিল অনলাইনে সেখানের মধ্যে আমরা সবগুলো ভিডিও আপলোড করে দেবো, এবং ধারাবাহিকভাবে স্টুডিও যেহেতু সেট আপ হয়ে গেছে ধারাবাহিকভাবে লাইভ ক্লাস হবে, প্রত্যেকটা টপিকের অনুযায়ী হবে। এবং বাকি পরীক্ষা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট আংশিক সপ্তাহে 3টা করে হবে আর কি আগামী। আর হচ্ছে যেটা এখন যে সময়টা আছে আমরা ফাইনাল মডেল টেস্ট নিব যে সামনের মাসের 14 তারিখ বা 13 তারিখ, মানে সামনের মাসের 10 তারিখের পর হবে। তো এখনো আরো প্রায় 1 মাসের মতো সময় আছে, 1 মাস না 25-26 দিন। এই 25-26 দিন আমরা 3টা করে ক্লাস দিব। এর আগে একবার 3টা করে ক্লাস দিয়ে বলছিলাম, বাট অনেক স্টুডেন্ট যেহেতু পরীক্ষার জন্য মানা করছে আমরা নিই নাই। সো এই 25-26 দিন টানা 3টা করে ক্লাস নিয়ে তোমাদের সিলেবাসটা অ্যাটলিস্ট তোমাদেরকে আমরা গুছাই দিব, এবং টানা লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস দিয়ে তোমাদের গ্রুপের মধ্যে প্রাইভেট যে গ্রুপ আছে সেখানে ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ আপলোড করে দেবো। তো এটাই হলো 23 বছরের জন্য এতটুকু করতে পারবো। তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমাদের সাথে থাকবা, পাশে থাকবা। আর তোমরা একটু জানাই দিবা যারা 23 বছরের স্টুডেন্ট আছো, আমরা এখন ধারাবাহিকভাবে লাইভ ক্লাস যেগুলো দিচ্ছি টপিক ওয়াইজ দিব। আর তোমরা যারা বন্ধু বান্ধব আসলে অনেক সময় কি হয় বিভিন্ন কারণ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হইতে পারে না, বা হচ্ছে প্রতিষ্ঠানে ভর্তি হয়ে সার্ভিস পায় না। ইভেন আমরাও তোমাদেরকে অকপটে স্বীকার করি যে আমরা যে পরিমাণ ভর্তি করাইছি তোমাদেরকে সার্ভিস দিতে আমাদেরও একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে। তো আমরা চেষ্টা করতেছি যে তোমাদের জন্য সার্ভিসটা আবার অ্যাভেলেবেল করার জন্য। তো সবাই বন্ধু বান্ধবকে একটু জানিয়ে দেবে এখন থেকে যেহেতু লাইভ ক্লাসগুলো হবে। তোমরা খুবই সাপোর্টিভ, আমরা বিগত কয়েক বছর ধরে তোমাদের থেকে সাপোর্ট পাচ্ছি, এবং আমরা এই পজিশনে আসার কারণেই তোমরা আছো। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটা এখানে শেষ করছি, এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। কালকে থেকে আবার লাইভ ক্লাস শুরু, অবশ্যই ধারাবাহিকভাবে। তামির স্যার, মনির স্যার, আমাদের স্যাম স্যার এসে বলবে যে ব্যাপারটা নিয়ে আসিস কালকে। তো আমরা লাইভ স্যাম্পল প্রতিদিনই আসে, আমরাও আসছি তোমাদের সাথে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী লাইভ ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।